दे दे फोटो जाने दे अरे अच्छा বুঝলি তো ৭৫ কালকে আমরা ৭৩-এ সরলরেখা চ্যাপ্টার শেষ করেছি। আজ ৭৫-এ আমরা করব বৃত্ত সার্কেল। হ্যাঁ উপরটা একটু ইয়ে আসছে, ভাবতে আমি কিন্তু ওসব লেখার সমস্যা হবে না, ওরা আরো কাজ থেকে করে যদি দুটোতে হচ্ছে আগে তো আপনার মানে এখানে নোট দেয় ঠিক আছে এই যে পাচ্ছ তো ঠিক আছে তো আছে চাপ চুপ কর। এখন আমরা নতুন চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে বৃত্ত মানে সার্কেল। দেখো আমাদের সরলরেখা যা টাইম লাগলো বৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্তে প্রায় ডবল টাইম লাগে, বুঝেছ? কারণ এখানে প্রচুর অঙ্ক এক নম্বর, আর দু নম্বর হচ্ছে কি ম্যাক্সিমাম অঙ্কই করতে হবে, বাদে বাদে করবো তার উপায় নেই, কারণ এখানে সবই গুরুত্বপূর্ণ তাহলে একটা গুরুত্বপূর্ণ নয়। এখন বৃত্ত কাকে বলে বলেন, বৃত্ত কাকে বলে? না সংজ্ঞা বলতে অঙ্ক হবে না, সে কি রে বৃত্ত কাকে বলতে পারি না? তো 5-6 আছে, আমার 3-4 বৃত্ত আছে প্রথম, তার মধ্যে 5-6 আছে, বলবে কোনো একটি বিন্দুকে স্থির ধরে সেই বিন্দুটি থেকে সমদূরত্বে যে সামতলিক ক্ষেত্র সৃষ্টি করা তাকে বৃত্ত বলে। ভালো সংখ্যা হয় না, কোনো সূত্র মূত্র হলো না হয়তো। আমি বুঝতে পারলাম কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দু চারদিকে সমদূরবর্তী যে সামান্তরিক চিত্র অঙ্কিত হয় তাকে বলে বৃত্ত। বলো কোনো স্থির বিন্দুকে কেন্দ্র করে কোনো সমদূরত্বে কোনো গতিশীল বিন্দু যদি কোনো বিন্দু যদি গতিশীল হয় তবে ওই গতিশীল বিন্দুটি সঞ্চারপথের বৃত্ত বলা হয়। সঠিক সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা গতিশীল বিন্দু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে সঞ্চারপথটা নির্ণয় করবে বা নির্বাচন করবে বা আঁকবে সেই পথকে বলবো বৃত্ত। তাহলে কোনো গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয় যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই সমান থাকে তবে তার সঞ্চারপথকে বলবো বৃত্ত। আগে প্রথম বলতে হবে গতিশীল বিন্দু, এখানে 5-6-এর সংখ্যা বললে হবে না, তবু বলাটা উচিত একই মোটামুটি। তাহলে কোনো একটা গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয় যাতে করে একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই সমান থাকে তবে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলবো বৃত্ত। তাহলে বৃত্ত আমি চক ডাস্টার হলে ভালো আঁকতে পারতাম, এখানে হাতে ঢেকে যায়, ঠিক আঁকা যায় না, খুব তো আগে আঁকতে হয় এটা। যাই হোক এইটা মনে করো বৃত্ত, কিরম না দেখো এইখানে যে সেন্টারটা এই একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে নাম দিচ্ছি সি, আর গতিশীল বিন্দুটা মনে করো পি, এই সিপি ডিস্টেন্সটা সবসময় এক থাকে। এই যে সিপি ডিস্টেন্স এই ডিস্টেন্সটা কি হয় সবসময় একই থাকে, অর্থাৎ এই এই যদি এরকম হয়নি এই ডিস্টেন্সটা কি সবসময় একই থাকে। তখন কি বললাম কোনো গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয় যাতে করে একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান, এটা যদি 10 হয় সর্বত্রই 10 হবে, অর্থাৎ ব্যাসার্ধটা ফিক্সড হবে। যদি এখান থেকে এর দৈর্ঘ্য 10 একক হয় তাহলে এখান থেকে এর দৈর্ঘ্য 10 একক, এখান থেকে এর দৈর্ঘ্য 10 একক, ফিগারটা জটিল করছি না, 10 একক সর্বদা 10 একক হবে। তাহলে কোনো গতিশীল বিন্দু যদি এমনভাবে সঞ্চালনশীল হয় যাতে করে একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই সমান থাকে তবে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলবো কি বৃত্ত। তবে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথকে বলবো বৃত্ত, অর্থাৎ এই সিপিটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? তাহলে বৃত্তের সংজ্ঞায় পরিষ্কার বলা আছে এইটাকে বলা হয় কেন্দ্র, এই যে সঞ্চারপথ একে বলে বৃত্ত, আর এটাকে বলে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এটা সেন্টার, তার জন্য এর নাম হচ্ছে কেন্দ্র।
কেন্দ্র থেকে পরিধির দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ। আর এই যে পথটা নির্ধারণ করলাম, পথটা রচনা করলাম, এইটা হচ্ছে বৃত্ত। বুঝেছ? সেন্টার সিপিটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই যে চিত্রটা, এই চিত্রটা বৃত্ত, আর এই চিত্রের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে পরিধি। ঠিক আছে? আর এই যে জায়গাটা নিচ্ছে, কনজিউম করছে, যে জায়গাটা, এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কেন্দ্র, ব্যাসার্ধ, এই চিত্র হচ্ছে বৃত্ত, আর এই চিত্রটা যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা পরিধি। আর এই যে মোট জায়গাটা কনজিউম করলো, ইউজ করলো, সেই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি থাকবে? বৃত্তের কেন্দ্র বলা থাকবে, ব্যাসার্ধ বলা থাকবে। তাহলে বৃত্তের সমীকরণ বার করতে হবে। বৃত্তের কেন্দ্র বলা থাকবে, ব্যাসার্ধ বলা থাকবে, তাহলে বৃত্তের সমীকরণ। তাহলে প্রথমে মনে করো এই কেন্দ্রটা হচ্ছে 0 0, অর্থাৎ কেন্দ্রটা হচ্ছে মূল কেন্দ্র। খুব ভালো দেখবে, এইগুলো না জানলে ক্লাস 12-এ ক্ষেত্রফল, স্পর্শ বিলম্ব একটা অঙ্ক করা যাবে। তাই আমরা 99% অঙ্ক করবো, 1% হয়তো বাদ দেবো, তাও বাদ দেবো কোনো সন্দেহ। কারণ না হলে এগুলো সঠিক না জানলে তোমরা ক্লাস 12-এ প্রায় 20 নাম্বার হারাবে, 20টা নাম্বার চলে যাবে, 1 নাম্বার হবে। তাহলে বৃত্তের কেন্দ্র মনে করে দেওয়া আছে 0,0, আর এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা দেওয়া আছে, ধরো এইটা দেওয়া আছে a একক। তাহলে পি বিন্দু সঞ্চারপত্র, তাহলে আমার নিয়মে আমি বলেছিলাম তোমাকে বারবার, যারই সঞ্চারপথ চাইবে তাকে x, y ধরতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো সিপি, এই ডিস্টেন্সটা হচ্ছে সিপি ডিস্টেন্সে। তাহলে সিপি মানে কি? বাদ বলো, এটা 0 0, এটা x, y। দূরত্বটা স্যার হ্যাঁ, √12 ভুজিতয়ের অন্তরের বর্গ এখানে এখানে অংশ বলে লাভ নেই। x - 0 তার হোল স্কয়ার y - 0 তার হোল স্কয়ার সমান দেখো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। দেখো আমি লেখাইছিলাম, মনে আছে? দেখো, বুঝেছো? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, এই আকৃতি মানে বৃত্ত। কোথায় করেছিলাম মনে করছেন? দেখ, x cos থিটা প্লাস y sin থিটা সমান a বলেছিলাম, আর x sin থিটা মাইনাস y cos থিটা সমান b বলেছিলাম। দেখাও যে এদের ছেদবিন্দু সঞ্চারপথ একটা বৃত্ত দিয়ে আমরা করেছিলাম, দেখ x স্কয়ার ইন্টু cos স্কয়ার প্লাস sin স্কয়ার বর্গ যোগ করছি, আর y স্কয়ার ইন্টু sin স্কয়ার যুক্ত cos স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 2 কেটে গেছে, তো দেখ তাহলে x স্কয়ার, এটা y স্কয়ার, হ্যাঁ, এটা তুমি ক্যাপিটাল S করতে পারি বলেছিলাম। এটা একটা বৃত্ত, তারপর এই আকৃতি তো a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি স্কয়ার ধরতে পারি 13, এটা 13 আছে, 13 সমান কি √13 হোল স্কয়ার না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি ক্যাপিটাল S করতে পারি, তাহলে এই আকৃতি আসে না? ওই জন্য বলেছিলাম যখন বৃত্ত পড়াবো তখন বুঝতে পারবে কেন এটা বৃত্ত সঞ্চালক। ঠিক আছে? তাহলে বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1 হলে বৃত্তের যে সমীকরণ সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। এইটা হলো বৃত্তের আদর্শ আকৃতি, আইডিয়াল ফর্ম অফ এ সার্কেল। ঠিক হলো বৃত্তের আদর্শ আকৃতি। বৃত্তের সমীকরণ বললে আমরা চিন্তা করবো এটা, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। ওই জন্য বলেছিলাম, দেখ এর ছেদবিন্দু সঞ্চারপথ একটা বৃত্ত। তাহলে কি হলো? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। তাহলে এই আকৃতির a স্কয়ার প্লাস b স্কয়ার আমি ক্যাপিটাল S করে ধরতেই পারি। তাহলে এই যে আকৃতিটা কি এর মতন না? তাহলে অবশ্যই এর যে ছেদবিন্দু হচ্ছে x, y ধরেছিলাম, মনে আছে? দেখ এরকম বলেছিলাম, এই পয়েন্টটা বলেছিলাম x, y। তাহলে সমাধান করে করছিলাম, মনে বড় করে যোগ করে দেখ, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ ক্যাপিটাল স্কয়ার আকৃতির ওই আকৃতি হলেই সেই সঞ্চারপথ, ওই রেজাল্ট আসতো না। তাহলে কি হলো? এই আকৃতি আসছে। তাহলে আমরা কি বলবো? কোন বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1 হলে সেই বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, অর্থাৎ বৃত্তের যে আদর্শ আকৃতি, সেই আদর্শ আকৃতি হচ্ছে বৃত্ত বলে আমরা এটা চিন্তা করি। এই আদর্শ আকৃতি ছাড়াও আলাদা আকৃতি আছে, জেনারেল ফর্ম অফ এ সার্কেল, দেখাচ্ছে পড়ে। তাহলে বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 1 হলে সেই বৃত্তের সঞ্চারপথ হচ্ছে
বা সঞ্চারপথের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বৃত্তের আদর্শ আকৃতি। তাহলে বৃত্ত কি হলো, আদর্শ আকৃতি আমরা পেয়ে গেলাম। তাহলে আইডিয়াল ফর্ম অফ এ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা এক নম্বর। আইডিয়াল ফর্ম অফ এ সার্কেল হচ্ছে বৃত্ত বললেই আমরা যেমন সরলরেখা বলি কি বুঝবো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি করেছি। সরলরেখা বললেই আমরা বুঝবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি করেছি। তেমনি বৃত্ত বললেই বুঝবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার। ঠিক আছে, এরপর ধর এমন রইল এই বৃত্তের কেন্দ্রটা আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া আছে আলফা কমা বিটা, কেন্দ্র দেওয়া আছে আলফা কমা বিটা, হতে পারে তো এটা 0 0 হওয়ার কোনো গ্যারান্টি নেই তো। তাহলে কোন বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা, ব্যাসার্ধ এ একক, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে, দেখো সিপি সিপি এটা তাই আগের মতো। তাহলে ভুজ দ্বয় অন্তরটা হল স্কয়ার, এখান থেকে এর দূরত্ব প্লাস কোটি দ্বয়ের অন্তরটা হল স্কয়ার সন্ধে, তাহলে কি হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার সমান স্কয়ার। এটা বৃত্তের একটা আকৃতি, এটা কিন্তু আদর্শ আকৃতি, আদর্শ আকৃতি বেশ অসম। ঠিক আছে, তাহলে কোন বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা হয় আর ব্যাসার্ধ যদি এক হয়, তাহলে সেই বৃত্তের সংজ্ঞা কি হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান স্কয়ার। তো বৃত্তের সেকেন্ড ফর্ম হচ্ছে x minus alpha the whole square plus y minus beta the whole square স্কয়ার, যেখানে সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা আর রেডিয়াস সব নির্দিষ্ট, সব গুণ করতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা, ব্যাসার্ধ এক বলে বৃত্তের সেকেন্ড ফর্মটা হবে x minus alpha the whole square plus y minus beta the whole square সমান স্কয়ার। এটা তো এই আকৃতি তো, এই x চিন্তা করি, x minus alpha x চিন্তা করি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার করে বুঝেছো, সমস্তগুলোই আদর্শ আকৃতি মানতেই হবে, নাহলে আদর্শ হবে। ঠিক আছে, তাহলে বৃত্তের এটা সেকেন্ড ফর্ম গেল। দেখ তাহলে বৃত্তের কেন্দ্র 0 0 ব্যাসার্ধ এক হলে বৃত্তের আদর্শ আকৃতি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা, ব্যাসার্ধ এক হলে সেই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান স্কয়ার। দেখ যেমন ধর কেন্দ্র বলা আছে 5, -3 আর ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ বলা আছে 5 একক। তাহলে বৃত্তের সমীকরণ করতে হবে। তাহলে ইকুয়েশন অফ এ সার্কেল, তাহলে কি এটা আলফা এটা বিটা তো, এটাই তো। বৃত্তের সমীকরণ কি হবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার মুখে বলবে প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান তো স্কয়ার আছে, ভেঙে দাও। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 6y 25 25 কেটে যাবে 9 করে দিও, এগুলো বৃত্তের সমীকরণ। এরকম সহজ দেবে না, মোটামুটি কন্ডিশনগুলো এরকম হবে তো। তাহলে বৃত্তের কেন্দ্র দেখ 5, -3 ব্যাসার্ধ 5 একক, তাহলে বৃত্তের সমীকরণটা ঠিক আছে, ওই সেকেন্ড ফর্মটা ইউজ করতে হবে। আচ্ছা, এরপর দেখ আমাদের এই বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এইগুলোকে বলে শঙ্কুছেদ, কনিক সেকশন। দেখো এই বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত আর অধিবৃত্ত আর এক জোড়া সরলরেখা, এই পাঁচটাকে একত্রে বলবো আমরা শঙ্কুছেদ বা কনিক সেকশন। বুঝেছো কেন না? দেখো কোন জানিস কোনটা
কোন কাকে বলে? কোন মানে শঙ্কু তো কনিক্যাল সেকশন পড়িস নি? তাহলে শঙ্কু হচ্ছে একটা কলার মোচা, একটা কেরোসিনের ফানেল, কেরোসিন ঢালা ফানেল, সব শঙ্কু তো। কলার মোচাটা শঙ্কু। দেখ এরকম ব্যাপারটা, ধর এই একটা শঙ্কু রইল, যে এই শঙ্কুটা একটা অক্ষ থাকবে। দেখ এই যে অক্ষটা, এই অক্ষের প্যারালাল যদি কাটে তাহলে কি হবে বলতো? এটা বৃত্ত তৈরি হবে। দেখ আমি আনছি, দেখ এই যে আমরা এই করছো সবাই, এই হচ্ছে কোণ শঙ্কু। এখন দেখো আমি এইটা হচ্ছে পেনটা হচ্ছে অক্ষ, আমি অক্ষর উপর লম্বভাবে কাটছি, কাটলে কি হবে? এরকম মুখ হবে তো, বুঝেছো না? কম্পেয়ার করো, এইগুলো না আইডিয়া করলে 12-এ তোমরা করতে পারবে না। ভালো দেখো, এই হচ্ছে শঙ্কু আর এই কালো পেনটা হচ্ছে অক্ষ। যদি অক্ষ বরাবর আমি লম্বভাবে কাটি, তাহলে দেখো এই পেনটার যে মুখটা, এই এই যে ফানেলটার যে মুখটা, এটা তৈরি হবে তো, এটা কি বৃত্ত তো, বা এরকম তৈরি হবে, বড় চিন্তা করো না, এরকম তো কেউ বৃত্ত হবে। ঠিক আছে, এরপর চিন্তা কর, আমি এই যে অক্ষটা আছে, অক্ষের প্যারালাল কাটবো, ছিট করে দিলাম, তা দেখ এইরকম একটা ফিগার তৈরি হবে। বুঝেছেন? দেখ আমি যদি, সরি ভুল বললাম, ভুল বলছি না, ভুল বলে দিয়েছি। দেখ এই যে অক্ষর আছে, এই অক্ষের তীর্যভাবে কাটবো, হেলিয়ে কাটবো, তাহলে ডিম তৈরি হবে। দেখ চিন্তা কল্পনা করানো হবে না, আমি তো কাটতে পারছি না, দেখাতে পারবো না। এই যে অক্ষ দেখতে পাচ্ছ, অক্ষটাকে হেলিয়ে পেঁচি কাটো, কেটে নেবে, তাহলে এরকম একটা ডিম তৈরি হবে। এইটা হচ্ছে উপবৃত্ত। কি হবে? উপবৃত্ত হবে। কল্পনা কর, নাহলে বোঝানো যাবে না, আমি বুঝাবো কি করে? আমি এই যে অক্ষ দেখতে পাচ্ছ, অক্ষ বড় এই তীর্য হবে 45 ডিগ্রি কোণ করে কাটো, এরকম কাটো, কাটলে দেখবে একটা এরকম ডিমের মতো তৈরি হবে, সেটা হচ্ছে উপবৃত্ত। ঠিক আছে, এই যে অক্ষ আছে, অক্ষর প্যারালাল কাটো, প্যারালাল কাটার কুলো তৈরি হবে। দেখ এটা কুলো তৈরি হবে। এইটা হচ্ছে অধিবৃত্ত। আছে, আবার দেখ এইদিকে ঝিট করে সমান্তরাল কাটলি, এইদিকে কাটলি, এইদিকে কাটলি, এটা হলো এইদিকে কাটলি, ওটার মধ্যে এরকম একটা ফিগার হবে। এইদিকে কাটছিস এরকম করে, এর প্যারালাল কাটছিস, কিন্তু এটা হবে এদিকে কাট, এটা হবে, দুটোকে যোগ করলে কি হবে? পরাবৃত্ত হবে। তাহলে এই কোণটাকে, এটা কোনো কোণ, এই কোণটাকে সেকশন করে আমরা পাচ্ছি বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। এক জোড়া সরলরেখা এখন এই মুহূর্তে তুমি বোঝাতে গেলে কি করতে হবে? এই বরাবর কাট, এই যে ফান্ড দেখেছিস, এই বরাবর কাটবি, এই দুটো এরকম সরলরেখা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই দেখেছিস বাঁশ ফাড়া, কথা বলছিস, বাঁশ ফাড়ে যখন দেখবি সে কাটে দিয়ে একজন ভিড় ভিড় করে দিয়ে তখন কি হয়? দুদিকে দুটো সরলরেখা তৈরি হয়, ওই সরল হচ্ছে এক জোড়া সরলরেখা। ক্লিয়ার? তাহলে এই পাঁচটা নিয়ে হচ্ছে কনিক সেকশন। মাথা ঢুকছেন না? ক্লিয়ার আছে? আমরা যখন বাঁশ ফাড়ি, বাড়িতে প্রত্যেকে দেখেছো, ঘরে চাল ফাল ছাড়ার জন্য বাঁশগুলো কেটে রেখে আর চেটে ধরে একজন, আর ভিড় ভিড় করে বাঁশগুলো ঠুকে দিয়ে দেবে। যে বাঁশটা যে তৈরি হয়, দুটো বরাবর কিনার বর সরলরেখা হচ্ছে, সেই সরলরেখা হচ্ছে এক জোড়া সরলরেখা।
ঠিক আছে, এইটাকে ফেলে দে না, এইটাকে ফেলে দে, এই বরাবর ফেলে দে, ফেলে দেওয়ার পর দেখ দুটো সরল লাগতে যাবে, প্যারালাল হবে না জানার দরকার নেই আমার। এই যে পেনটাকে ফেলে দে না বাবা, এই পেনটাকে তুই উলম্ব ভর এইভাবে ফেলে দে, ফেলে দে, দেওয়ার পর কি এরমটা এরম আকৃতি হবে না, তাহলে ওই হচ্ছে এক জোড়া সরল রেখা। মাথা ঢুকলো? ক্লিয়ার? তাহলে এই কোণটাকে সেট করে আমরা পাচ্ছি এগুলো, তার জন্য এর নাম হচ্ছে শঙ্কুছেদ বা কনিক সেকশন। আবার বলছি, এই যে অক্ষ আছে, অক্ষের লম্বচ্ছেদ করলো, অক্ষ লম্বচ্ছেদ করো, লম্বচ্ছেদ করলো কোথায় মুখটা এরকম পাবে, তাহলে বৃত্ত নিশ্চিত। অক্ষ বরাবর আমি তীর্যক ছেদ করবো, দেখ এরকম একটা ডিমের মতো দিয়ে হবে, পবিত্র। অক্ষের প্যারালাল কাট, প্যারালাল ঘিচ ঘিচ করে কাটছিস, কাটার পথে কেটে যাবে, তাহলে গেলটা অধিবৃত্ত হলো। ঠিক আছে, এবার এই দিকেও কাট, এই দিকেও কাট, এই দিকে কাটলে এটা হয়, এই দিকে কাটলে এটা হয়, তাহলে কি হবে পরবৃত্ত হয়ে গেল। আর যদি এই অক্ষর চিরে দিস তাহলে দুটো সরল হয়ে যাবে, এই হলো কনিক সেকশন। ঠিক আছে, তাহলে এই কোণটাকে ছেদ করে পাচ্ছি, তার জন্য বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এদিকে বলা হয় শঙ্কুছেদ। আরেকটা সরল। তাহলে কোণটাকে সেট করা হচ্ছে, তার জন্য নাম হচ্ছে কনিক সেকশন। ঠিক আছে, তাহলে আমরা আপাতত বৃত্ত করব, তারপর অধিবৃত্ত করব, তারপর বৃত্ত, পরাবৃত্ত, এক জোড়া সরলরেখা বিএসসিতে পড়বে, এখানে নেই, বুঝেছো? এখানে আমাদের এক জোড়া সরলরেখা নেই, আর যদিও কিছুটা আছে জয়েন্টের এইচএসে কোথাও নেই। আচ্ছা, তাহলে একটা কোণকে ছেদ করে আমরা এগুলো পাচ্ছি, তার জন্য বৃত্ত থেকে শুরু করে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলো বলা সবই শঙ্কুছেদ বা ইংরেজিতে কনিক সেকশন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে কনিক সেকশন, এদের আমাদের একটা নির্দিষ্ট আকৃতি আছে। এর যে কোনো কনিক সেকশনের সমীকরণ হচ্ছে, যে কোনো কনিক সেকশন সমীকরণ হচ্ছে a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0। এই যে পাঁচটা কনিক সেকশন পড়লে তাদের জেনারেল আকৃতিটা a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0। এইগুলো বিভিন্ন কনিক সেকশনের জন্য কখন বৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন পরাবৃত্ত হবে, আর কখনো সরলরেখা হবে। দেখ এই যে এটাকে বলে এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। দেখ এক্স এর সবচেয়ে দুই তো, ওয়াই তো দুই, যদি শুধু এক্স এর একঘাতিক হতো তাহলে সেটা কি হতো দ্বিঘাত সমীকরণ হতো। আর এখানে এক্স আর ওয়াই দুটো চলরাশি এসেছে, তার জন্য এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হয়। দেখ যদি a সমান b আর h সমান 0 হয়, হলে এই সমীকরণটা হবে বৃত্তের। কি হবে? a সমান b, আমি দেখাচ্ছি প্রমাণটা, a সমান b, h সমান 0 হলে এই ইকুয়েশনটা কি হবে? বৃত্তের ইকুয়েশন হবে। 2 নাম্বার, h স্কয়ার সমান যদি ab হয়, হলে এটা কি হবে? অধিবৃত্তের সমীকরণ হবে। ইকুয়েশনটা এভাবে লেখা হয়, এইটা নয়, ই কিউ লিখলে এই মাথায় এন লাগবে, ইংরেজিতে নিয়ম ইকুয়েশন, বুঝেছো? ই কিউ লিখলে এনটা উপরে লাগবে, দিয়ে ফুটকে দেবে, এটা ইকুয়েশন পড়ছে। যাক তোমরা ভাই ইংরেজি দিচ্ছ না, তাই আমি লিখছি। এখন দেখো 3 নাম্বার, h স্কয়ার লেস দ্যান ab হলে এটা হবে উপবৃত্তের। আচ্ছা 4 নাম্বার, h স্কয়ার গ্রেটার দ্যান ab হলে পরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে,
আর 5 নাম্বার হচ্ছে যদি এইটাকে দুটো এক্স আর ওয়াই এর একঘাত সমীকরণ বিশ্লেষণ করতে পারি, তাহলে যেগুলো হবে সেটা হবে এক জোড়া সরলরেখা। তাহলে এটা আমি ভেঙে দিলাম, এরকম এলো যে lx প্লাস my প্লাস n ফ্যাক্টরাইজ করছে কিন্তু দেখ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকম ধর যদি আনতে পারি তাহলে এইটা 0 করলে কি হবে, তাহলে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 আর এর 0 করলে কি হবে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কি হবে সরল করব, যদি এটা ফ্যাক্টরাইজ করতে পারি এরকম তাহলে কি হবে ওটা এক জোড়া সরলরেখা পোস্ট করবে। কিন্তু এটা আমার সিলেবাস নেই, ছেড়ো। এই চারটা আছে, তাহলে a সমান b h সমান 0 হলে বৃত্ত সমান আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু এটা। h স্কয়ার ইকুয়াল টু ab হলে এই সমীকরণটা অধিবৃত্ত সমীকরণ হবে, h স্কয়ার লেস দেন ab হলে এটা উপবৃত্ত সমীকরণ হবে, আর h স্কয়ার লেস দেন ab হলে সহায়ক সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন আমরা এইগুলো আমাদের জানার দরকার না, আপাতত আমরা চলে আসছি বৃত্ত সমীকরণ কেন এটা হচ্ছে কেন, এটাকে ফেলো। দেখো তাহলে x মাইনাস আলফা তার হোল স্কয়ার পেলাম প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সন্দেশ করেছি সেকেন্ড ফর্মটা ভেঙে দাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x আলফা মাইনাস 2y বিটা প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস স্কয়ার। এই দিয়ে একটা দেশ কিনা x স্কয়ার সব এক তো y স্কয়ার তো এক, বুঝছো এ সব কত এক তো এটা তো এক, হ্যাঁ এই সব বিয়ে না। আচ্ছা দেখ এখানে আমরা লিখতে পারি কি 2 ইনটু 0 ইনটু xy xy যে সব শুনো তো এটা অবশ্যই বৃত্ত বুঝেছেন ওটা ভালো দেখ এই ফর্ম আসছে কিনা, ফর্মটা আছে পুরো এটা তো আসবে না কোনো ফর্মটা আসছে দেখতে হবে। তাহলে দেখ x স্কয়ার সব এক y স্কয়ার সব এক, ওই বাবা x স্কয়ার সব y স্কয়ার সব সমান, আর এখানে দেখ xy জাতীয় পদের সহগ শূন্য, এই xy জাতীয় পদের সহগ শূন্য, হ্যাঁ তাহলে এইটা প্রায় পরে একটা ইকুয়েশন দেবে দেবো এটা কখন বৃত্ত হবে, বুঝেছো এরকম দিল এইটাই দিল ধর না এক নম্বর অবজেক্টিভ প্রায় দেখ যে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস 2hxy প্লাস c ইকুয়াল টু 0, এটা কখন বৃত্ত হবে, তখন বলতে হবে এটা বৃত্ত হবে তখনই যখন x স্কয়ার সহগ শূন্য y স্কয়ার সহগ হবে আর xy জাতীয় পদের সহগ শূন্য হবে, xy জাতীয় পদের সহগ শূন্য হবে। তাহলে x স্কয়ারের সহগ a y স্কয়ার সহগ b লেসন b আর xy জাতীয় পদের সহগ h শূন্য, বুঝেছো দেখ তাহলে এইটা এই আকৃতি আসছে কিনা দেখ লক্ষ্য কর, তাহলে x স্কয়ার এই a সমান b কর, তাহলে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy এটা মানছি। এরপর দেখ x a দিয়ে ভাগ কর, এই তো এটা কি আকৃতি না, দেখ x স্কয়ার y স্কয়ার এই যে 2g/a এর মানে -2 আলফা এক আকৃতি হবে, কখনো মানটা এক হবে না। আমার সঙ্গে এর মিল আছে কিনা না, ওর চেহারা আমার চেহারা কি, কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য আছে আমি ছেলে ও ছেলে, আর এ মেয়ে আমি ছেলে, এর সঙ্গে এমন কিছু আমার বৈশিষ্ট্য আছে যাতে ওকে মেয়ে বলবো আমাকে ছেলে বলবো। তাহলে কি ছেলের সঙ্গে ছেলে কম্পেয়ার করতে গেলে কি হবে দৈর্ঘ্য দেখার দরকার নেই, বুঝেছো কে কালো কে ফর্সা দেখার দরকার নেই, কে হিন্দু কে মুসলমানও দেখার প্রয়োজন নেই, এও ছেলে চিনবো কি করে। তাহলে দেখ এই যে x সহগ 2g/a x সহগ কত -12 মিল আছে। আচ্ছা দেখ y সহগ 2f/a এর y সহগ কত -2 বিটা, আর এটা ধ্রুবক পদ c/a এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস স্কয়ার হবে। তাহলে এইটা দেখ লক্ষ্য দেখ তাহলে এর সঙ্গে পুরো মিল আছে, এটার সঙ্গে পুরো এটা মিল আছে, তাহলে কি আছে এটা কখন বৃত্ত হচ্ছে যখন x স্কয়ার সহগ y স্কয়ার সহগ সমান হবে আর xy জাতীয় পদের সহগ শূন্য হবে। এইটা মনে রাখলে যে একটা দ্বিঘাত সমীকরণ x আর y এর দ্বিঘাত সমীকরণ কি হবে কখন বৃত্ত হবে যখন x স্কয়ার সহগ y স্কয়ার সহগ সমান হবে আর xy জাতীয় পদের সহগ শূন্য হবে। ঠিক আছে এইটি মনে রাখতে হবে সারা জীবন, তাহলে ওইটা করলে এক নম্বর অবজেক্টিভ। এরপর দেখ একটা বৃত্তের সাধারণ আকৃতি খেয়াল কর, দেখ এখানে আমি বসাচ্ছি মাইনাস আলফা সমান জি বসাচ্ছি, মাইনাস বিটা
সমান এফ বসাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা সি বসাচ্ছি। বুঝেছো কি বললাম? মাইনাস আলফা জায়গায় জি, মাইনাস বিটা জায়গায় এফ, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটাকে আমি শিখাচ্ছি। তাহলে এটা একটি নতুন আকৃতি আসে, দেখতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি 2gx, তো রে মাইনাস আলফা জায়গায় বসা, প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, এইটি হলো বৃত্তের সাধারণ আকৃতি। তাহলে গেল। দেখ থার্ড ফর্মটা হচ্ছে জেনারেল ফর্ম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তের তিনটা আকৃতি দেয়। ফার্স্ট ফর্ম আইডিয়াল ফর্ম, সেকেন্ড ফর্ম এটা, থার্ড ফর্ম এটা। কাজে লাগবে 1 আর 3, কাজে লাগবে সবসময় 1 আর 3। তাহলে দেখ এর সেন্টার কেন্দ্র কি আলফা কমিটা, তো আলফা মানটা বসা মাইনাস জি। ঠিক আছে, কেন্দ্রটা তো কত আলফা কমা বিটা, তাহলে আলফা মান মাইনাস জি, আর বিটা মান কি মাইনাস 1, তো মাইনাস জি কমা মাইনাস 1 বসা হয় না কি কেন্দ্র। আর ব্যাসার্ধ রেডিয়াস ধর, তাহলে রেডিয়াস কত এখানে রেডিয়াস বার কর, তাহলে a স্কয়ার সমান আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস থিটা। তাহলে a সমান রুট ওভার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস থিটা। তাহলে আলফা মানে বসাটা, তাহলে কি হবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস c। তাহলে রেডিয়াসটা কি হবে রুট ওভার কেন্দ্রের বর্গ, কেন্দ্রের ভুজের বর্গ প্লাস কেন্দ্রের কোটির বর্গ মাইনাস যোগ কত। বুঝেছো? তাহলে এইভাবে তোমাকে মনে রাখতে হবে। আমি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, ফার্স্ট দেখাইছি যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দু আর ব্যাসার্ধ a একক, তার আদর্শ আকৃতি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার। যে বৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা, ব্যাসার্ধ a একক, তার সেকেন্ড ফর্ম হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান স্কোয়ার। থার্ড ফর্ম হচ্ছে জেনারেল ফর্ম অফ এ সার্কেল। তাহলে দেখো কি হবে না, আমি দেখালাম এখানে যে আলফার জায়গায় মাইনাস জি বসা, বিটার জায়গায় মাইনাস এফ বসা, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস স্কোয়ার সি বসা। তাহলে এই আকৃতি আসছে। আচ্ছা দেখ, আমাদের এখানে কেন্দ্রটা বার করবো কি করে? আমরা এইভাবে তো করতে পারবো না। দেখ কেন্দ্র বার করবো, এর কেন্দ্র দেখ সমীকরণটাকে টুকবি, এর জেনারেল আকৃতি দেখ, সমীকরণটা টুকবি তো কেন্দ্র বার করবি কি করে? ভালো দেখ, প্রথমে মাইনাস হাফ লিখবি ইন্টু এক্স সহগ, মাইনাস হাফ লিখবি ইন্টু ওয়াই সহগ। তাহলে আসছে না? হ্যাঁ, ধর এরকম আছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 9x মাইনাস 7y প্লাস 5 ইকুয়াল টু 0। এরকম আছে। এটা বৃত্তের আকৃতি কেন? x স্কয়ার সহগ 3, y স্কয়ার সহগ 3। তাহলে আমি কি বললাম x স্কয়ার সহগ সমান y স্কয়ার সহগ হবে। তাহলে এরও 3 তো, আর এখানে x y যাতে পদ আছে, তাহলে অবশ্যই কি বৃত্ত। এইটাকে আমাকে সাধারণ আকৃতি নিয়ে আসতে হবে, কেন্দ্র বার করতে হবে। এর জন্য প্রথমেই দেখো x স্কয়ারটা ফ্রি করতে হচ্ছে, y স্কয়ারটা ফ্রি করতে হচ্ছে, তো 3 দিয়ে ভাগ করো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x মাইনাস 7 3y প্লাস 5 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এর কেন্দ্র যদি বার করতে হয় দেখো তাহলে কি হবে মাইনাস হাফ ইন্টু এক্স সহগ, ওইভাবে তো করতে পারবো না আমি, ওইটা তো আসলে কোনো কমা মাইনাস হাফ ইন্টু ওয়াই সহগ, তাহলে কি হলো মাইনাস 3/2 কমা 7 এসে গেল। এরপর দেখ ব্যাসার্ধ যদি বার করতে হয়, আর যদি বার করতে হয় কেন্দ্রের ভুজ, ওই তো এর বর্গ প্লাস কেন্দ্রের কোটি তার বর্গ মাইনাস যোগপদ। কেন্দ্রের স্থান যদি বার করতে হয় তাহলে সবই বেরো তো, তাহলে কেন্দ্রের স্থান যখন বেরো, কেন্দ্রের স্থান ফর্মুলা কি মাইনাস হাফ ইন্টু এক্স সহগ মাইনাস হাফ ইন্টু ওয়াই সহগ। আমি তো এরকম পাবো না কোনো, আমাকে শিখতে হবে আগে এইটাকে এক্স স্কোয়ার সহগটাকে 1 করতে হবে আর ওয়াই স্কোয়ার সহগটা 1 করতে হবে। 3 5 7 এর কথা হবে না, আমি ভাগ করলাম না, করার পর এই আকৃতি নেওয়া।
তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 তো একটা আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 তাহলে এই কেন্দ্রের ফর্মুলা কি মাইনাস হাফ ইনটু x স্কয়ার মাইনাস হাফ ইনটু x স্কয়ার করছি বা মাইনাস হাফ ইনটু y স্কয়ার করছি তো কেন্দ্র পেয়ে গেলাম এবং ব্যাসার্ধ মানে কি রুট ওভার কেন্দ্রের ভুজ তার বর্গ এই যে জি স্কয়ার এর বর্গ যুক্ত এর বর্গ মাইনাস রূপপাত তাহলে রুট ওভার ভুজের বর্গ প্লাস কোটির বর্গ মাইনাস রূপপাত তাহলে ঠিক আছে তাহলে আমরা বৃত্তের যাই আকৃতি দেখা আদর্শ আকৃতিতে ট্রান্সফার করার দরকার নেই এটা আদর্শ আকৃতি করা যায় দরকার নেই আমরা কি করব প্রথমে সাধারণ আকৃতি অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই আকৃতি ট্রান্সফার অর্থাৎ x স্কয়ার আর y স্কয়ার সহগটাকে সবসময় ইউনিট করতে হবে এক করতে হবে করতে গেলে যা ভাগ করতে হবে গুণ করতে দেখেন যদি ভাগই করতে হয় গুণই করতে হয় করে করে নেওয়ার পর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স সহগ কমা মাইনাস হাফ ইন্টু এক্স সহগ কেন্দ্র স্থানাঙ্ক পেলাম এবং ব্যাসার্ধ কি বার করবো না কেন্দ্রের যে ভুজ পেলাম তার বর্গ প্লাস কেন্দ্রের কোটির বর্গ মাইনাস ইকুয়েশন যে ধ্রুব করতে পারছি তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো ব্যাসার্ধ পেয়ে যাবো মনে হবে তোমাকে এইভাবে বার করতে হবে নষ্ট করে পারবে না আচ্ছা এখন নীলুফা বল তোমার বিন্দু কাকে বলে বিন্দু কাকে বলে পয়েন্টের সংজ্ঞা দে মাধ্যমিক কিছু শিখিস নেই হ্যাঁ 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 কি কাকে বল বিন্দু কাকে বল সে কি রে তুই তো অন্যায় তো বিগত কে বলতে হবে বল যার নির্দিষ্ট কোনো অবস্থান আছে কিন্তু দূরবর্তী উচ্চতা নাই ওটা তো প্রাইমারি লেভেলের সংজ্ঞা ঠিক আছে এখানে ঠিক না এখানে বলতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বলে বিন্দু বিন্দু হচ্ছে একটা বৃত্ত যার ব্যাসার্ধ শূন্য বুঝেছো তাহলে বিন্দু ওই জন্য বিন্দু বৃত্ত বলা হয় তাহলে আমরা এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা বৃত্তের সাধারণ আকার কেন্দ্র বার করবে মাইনাস জি কমান্সে ব্যাসার্ধ বার করবে রুট ওভার কেন্দ্রের ভুজ তার বর্গ প্লাস কেন্দ্রের কোণ তার বর্গ সব শূন্য বুঝেছো তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বার করবে ব্যাসার্ধ বার করবে স্থানাঙ্কটা আমাদের বাঁচতে পারবে না তাহলে ব্যাসার্ধটা কি শূন্য করবে তা সে যে বৃত্ত হবে সেই বৃত্তটা হবে বিন্দুবৃত্ত বা বিন্দু বিন্দুবৃত্ত পয়েন্ট সার্কেল বা সংক্ষেপে পয়েন্ট বলে তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেই বৃত্তকে বলে পয়েন্ট সার্কেল বা সংক্ষেপে পয়েন্ট বিন্দু সবসময় একটা বৃত্ত বুঝেছো এই বৃত্তের কি হবে ব্যাসার্ধ শূন্য ব্যাসার্ধ নেই ঠিক আছে এই তো পয়েন্ট এটা সবসময় বৃত্ত ওই জন্যে তোমরা খেয়াল করে দেখবে যখন কোনো জায়গায় তুমি একটা কালি ফোঁটা ফেলো সেটাকে বৃত্ত হবে ছড়িয়ে যাবে বুঝেছো প্রথমে বিন্দু হিসেবে পড়বে ব্লটিং পেপার দেখেছো না তোমার কেমিস্ট্রি ল্যাবে যাবে গিয়ে দেখবে ব্লটিং পেপার আছে যদি তুমি পুরো কালি ফেলো প্রথমে একটা বিন্দু হিসেবে পড়বে তারপর আস্তে আস্তে ছড়িয়ে যাবে তো সেটা কি হবে প্রথমে তার ব্যাসার্ধ শূন্য ছিল তার নিচে বিন্দু ছিল আস্তে আস্তে যত ছড়াবে দেখবে তোমরা আরো ভালো বুঝবে এক বালতি পুরো চুরচুরতে জল নিলে ছোট্ট ইট কুড়ি বা মার্বেল নিলে দেখবে আস্তে করে ফেলবে তার ছোট্ট বৃত্ত হবে তারপর আস্তে আস্তে বড় বৃত্ত হবে আস্তে বড় বৃত্ত হবে এই ছোট্ট বৃত্তটা হচ্ছে বিন্দুবৃত্ত বুঝেছো হয় না আমার যেমন তাহলে খুব মুসুর ডালের মতন থাকবে বুঝেছো যেন একটা বিন্দু হিসেবে টাচ করা মাত্র যে তৈরি হবে সেটা হচ্ছে বিন্দুবৃত্ত তা বিন্দুবৃত্ত কাকে বলে বা বিন্দু কাকে বলে না যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেই বৃত্তকে বলে বিন্দুবৃত্ত এটা সংখ্যা প্রায় পড়ে অবজেক্টিভ বলবে এইটি কখন বিন্দুবৃত্ত হবে আর সন্ধান দেবেন দিয়ে বলবে এটি কখন বিন্দুবৃত্ত হবে বিন্দুবৃত্ত হওয়ার শর্ত কি তখন কি করতে হবে না তোমাকে আগে সাধারণ আকার থার্ড ইকুয়েশনটা আনতে হবে তার কেন্দ্র বার করতে হবে ব্যাসার্ধ বার করতে হবে দিয়ে সেই ব্যাসার্ধ যখন শূন্য করবো অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান সি হবে এইটা হলে বিন্দুবৃত্ত হবে বুঝেছো না হলে না তাহলে বিন্দু কাকে বলে
না যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেই বৃত্তকে বলে বিন্দুবৃত্ত, ইন ব্রিফ পয়েন্ট, সংক্ষেপে বলা হয় পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বৃত্তের বিভিন্ন আকার জানবো, তার পরিবেশ পরিস্থিতি জানবো। এখন ধরো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত স্থানাঙ্ক দেয়, তো সেই বৃত্তের সঙ্গে ধরো ধর এ বি, এই যে ব্যাসটা, এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2। এখন এই বৃত্তটা শুরু করতে হবে। দেখ, এই বৃত্তের ব্যাস এটা, তাহলে এটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত। যদি মুছে দিই, তাহলে মুছে দিচ্ছি, কি হলো? অর্ধবৃত্ত হলো। ঠিক আছে? মুছাতে চলবে না, অ্যাকচুয়ালি পুরো নিতে হবে। এখন এই বৃত্তের সমীকরণ আমি তোমাদের বারবার বলেছি যে এটি যদি বড় চুম্বক হয়, কেটে 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 ছোট্ট অংশ নিয়ে যাও, তাহলে তার যা প্রপার্টি এই বড় চুম্বকটার প্রপার্টি। তাহলে আমি এটা অর্ধবৃত্ত করলাম না বৃত্ত করলাম দেখার দরকার নেই, সমীকরণটা একই থাকবে। তাহলে এর জন্য প্রথমে এরপর একটা পয়েন্ট নাও পি, এর সঞ্চাপথটা, এই যে সঞ্চাপথ সেটা বৃত্ত, সঞ্চাপথ ছাড়া কোনো কাজই হয় না। তাহলে এর উপর একটা পয়েন্ট নিচ্ছে পি, এর স্থানাঙ্ক যে এক্স কমায়, এই যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক সেটাতে সঞ্চাপথ, সেই সঞ্চাপথ বৃত্ত হবে। দেখ আমি যোগ করছি, এ পিটা যোগ করলাম আর বি পিটা যোগ করলাম। ঠিক আছে? পয়েন্ট বলতে বাবা কোন এ পিবিটা কত হবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, কোনটা হবে? 30, 45, 60 এর মধ্যে কোনটা পয়েন্ট হবে? কোন এ পিবি বল? কেন অর্ধবৃত্ত, বল? অর্ধবৃত্ত স্থূপন 90 ডিগ্রি। তাহলে ধরতে পেরেছিস। যাই হোক, এটা একটা বড় কথা। আমি এখানে জ্ঞানের বেটাকে বলি বলতো 45 কি 30 কি 60 জানে বলতো, কারণ আমার মনে পবিত্র কেউ নাই। হ্যাঁ, ও জানে যে ও শব্দে গুরুদেব একটু ভুল বলবে না, এক্ষুনি বলে দিত 30 কি 60 কি 45 জায়গাটা বলে দিত, কিছুতেই মাথায় আসতো না। বলি আমি যে সব ভুল মারি, আমি ঢম মারি, ওটা মাথায় আসতোই না। দেখ, অর্ধবৃত্ত কোণ সমকোণ, ঠিক বলেছিস। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি হওয়ার শর্ত কি? দুটো সরল রেখা যদি পরস্পর লম্ব হয়, এই যে, তাহলে এর প্রবণতা গুণফলটা কি হবে? অবশ্যই মান সমান হবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এম অফ এপি বল পবিত্র, এম অফ এপি, এপির প্রবণতা বল? কি বলছিস তুই? তুই এক ফোঁটা পড়িস না? হ্যাঁ, পরে তোদের শিডিউল কাজটা ছেড়ে তোদের এত সুযোগ সুবিধা আছে চিন্তা করতে পারবি না। এই যে আমাদের মেঘাট কলেজে একটা সাঁওতালদের মেয়ে পড়েছে, বুঝেছ? মেয়েটার বুদ্ধি যদি বলা হয় তাহলে বলতে হবে যে আমার ব্যাটা ওর থেকে বুদ্ধিমান। ঠিক আছে? আমাদের মেঘাট থেকে প্রায় 120-25 নম্বর কম পেয়েছে, ওই 270-80 মতো নাম্বার পেয়েছে। বুঝলেন? 270-80 থেকে 300-র মধ্যে, বেশি 300 বেশি উঠি না। আমাদের মেঘার থেকে নাম্বার আছে, বুঝেছে? ও এসটি থেকে দামি। আর এই মেগা 478 পেয়েছে, আর সে হয়তো ম্যাক্সিমাম কে মেগা 300। মেগা রোল নাম্বার হয়েছে 1081, আর তার রোল নাম্বার হয়েছে 800 কত। বুঝেছে? তোদের কত সুযোগ সুবিধা আছে, তোর কাজে লাগাতেই পারছিস না। মুশকিলটা হয়তো দেখবে সেই অতি ঘরণীর ঘর জুটে না, অতি সুন্দরীর বর জুটে না। বুঝেছে? এটা একটা ডাক পুরুষ পদ আছে। তোদের এত সুযোগ সুবিধা আছে, ভগবান মানে ঈশ্বর তোদের ঢেলে সুযোগ দিচ্ছে, তোরা গ্রহণ করার মতো যোগ্যতা। সেই মেয়েটা ভালোভাবে কথা বলতে পারে না, সেই মেয়েটাকে কথা বলা মানে এই গেম করে একটু করে মেয়েটা। সাঁওতালদের কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাঁওতাল কোনো ব্যাপার নেই, কালো ঝিয়ানি কাঠ। কিন্তু মেয়েটা মনটা ভালো, আমার মেঘারই আমার রুমমেট, তো মনটা ভালো। তো সেই মেয়েটা প্রায় 100 নাম্বার কমপ্লিট বটেই, যদি কম করে হয়। সেখানে আমাদের মেঘাতে 200 নম্বর আগে, 200 নম্বর আগে। আজকে তোরা শিডিউল কাজটা ছেড়ে
তোরা যদি এই সুযোগটা লাগাতে পারতিস, দেখতিস তোকে চাকরি যেন ছুটতে হতো না। কিন্তু দুঃখের বিষয় কি, দেখবে যার ওর অগাধ থাকে না, সে কিন্তু বাকি রাখতে পারে না, বাকি রাখতে পারে না। যে আমাদের যেমন কাজ সুযোগ নাই, একটু সুযোগ পেলেই ফুঁদে বেরিয়ে যাবে। কিন্তু নরেন্দ্র দামোদর মোদী, হ্যাঁ, মমতা ব্যানার্জি ওই না, ওদিকে সুযোগ দিয়েছিল না। যত দাও অশিক্ষিত লোকদের মানে এসসি দাও, এসটি দাও, মুখ দাও, তুমুক দাও, সব দাও, যেন কাজ কিছু দাও। দেখো আজকে দেশ দেখো জলাঞ্জলি যাচ্ছে। আমার মতো কিছু কোটা কোনো খারাপ জিনিস যে না তোমার যোগ্য এসো, তুমি এসসি না এসটি না হয় মানে হাড়ি না মুচি না এত তোমার জানার দরকার না। তোমার যোগ্যতা আছে, পরীক্ষা দাও, পরীক্ষাতে চাকরি না। তোমাকে তুমি ব্যাকওয়ার্ড ক্লাসে বাসিন্দা, তোমাকে শুয়ে শুয়ে দেবো, মাসে মাসে স্টাইপেন্ড দেবো, পড়ালেখার জন্য তোমাকে টিউশন খুঁজে দেবো, পয়সা দেবো, আর দেবো, সব ঠিক আছে, তাকে যোগ করো। এখানে গেছে কি ওই না প্রদীপটা নেবে যাক, তেলটা যত বেশি ঢেলতে, প্রদীপ নেমে গেলে ক্ষতি গেছে, আমার তেল তো ঢালতে নেই, অসুবিধা গেছে। যার জন্য দেখো আমাদের দেশে বিজ্ঞানীর সংখ্যায় নেই, বিজ্ঞানীর সংখ্যায় নেই। আচ্ছা আমাদের এই বিজ্ঞানী যেগুলো উঠছে সেটা আমেরিকা, জাপান, জার্মান টেনে নিচ্ছে, বুঝলেন? যাই হোক, এম অফ এপি যে সুযোগটা ছিল সেটা কাজে লাগাচ্ছিস না। আমি কোনো জাত তোলার কথা বলছি না, জাতের জন্য আমার নয়। আমার বক্তব্য তোদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাচ্ছিস না, নিতেই পারছিস না। তো তার কিন্তু খাটতে হবে, মেহনত করতে হবে। কি যশ y minus y1 by x minus x1, m of bp একই ফর্মুলা, তাহলে y minus y2 by x minus x2। তা যেহেতু কোণ APB আসতে 90 ডিগ্রি, তাহলে কি হবে m of AP into m of BP মাইনাস বসাও, তাহলে y minus y1 by x minus x1 into y minus y2 by x minus x2। তাহলে কোনাকুনি করলে কি হবে না x minus x1 into x minus x2 সমান minus y minus y1 into y minus y2। তাহলে দেখো x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। এই হলো তৃতীয় সমীকরণ। তাহলে এর জন্য মনে রাখার জন্য কি করবে, মনে রাখার জন্য রাফে আনবে, এখানে একটা এক্স কমা ধরে নেবে। দেখ তোকে এইগুলো তো দেখে লাভ নেই, তখন মনে রাখতে হবে। তাহলে মনে রাখার জন্য কি করবি তোরা, দেখ এত জানা যাবে না। মনে রাখার জন্য কি করবি, এখানে একটা এক্স কমা ধরে নেবে, এর ভুজ থেকে এর ভুজ বাদ ইন্টু এর ভুজ থেকে এর ভুজ বাদ প্লাস এর কোণ থেকে এর কোণ বাদ ইন্টু এর কোণ থেকে এর কোণ বাদ সমান। বুঝেছো? তাহলে মনে রাখার জন্য x minus x1 এর ভুজ থেকে ভুজ বাদ দাও প্লাস এর কোণ থেকে এর কোণ বাদ দাও, এর কোণ থেকে এর কোণ বাদ দাও। মনে রাখো মনে মানে বুঝেছো? x সময় এখানে ধরছিলাম, আমি এখানে ধরে নেবো। বুঝেছো? খাতায় কো না তা তোমার বিনের তেলে দেবে, এক সময় এর উপর থাকবে, বুঝেছো? এখন গোলা ধরে কেটে দেবে। সুতরাং খাতায় না কোনা নিজের মতো করে মনে রাখার জন্য এখানে এক্স কমায় ধরবে, তাহলে এর ভুজ থেকে এর ভুজ বাদ ইন্টু এর ভুজ থেকে এর ভুজ প্লাস এর কোণ থেকে এর কোণ বাদ ইন্টু এর কোণ থেকে এর কোণ বাদ সমান। ঠিক আছে? কারণ এক্স কমায়টা কখন এখানে হবে না, এক্স কমায়টা এই পরিধির পর হবে। তাহলে যদি সরকারি ভাবে বলো এটা এক্স কমায় হচ্ছে, তাহলে পুরো অঙ্ক কেটে দেবে, বুঝতে হবে? এটা মনে রাখার জন্য। তাহলে দেখো বৃত্তের ফোর্থ ফর্মটা হচ্ছে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0, যেখানে extreme point of a diameter x1 লেখা জায়গা হবে, যেখানে এক্সট্রিম পয়েন্ট হবে এ ডায়ামিটার x1, y1 ও x2, y2 মানে চতুর্থ ফর্ম। এরপরে আমরা এইগুলো আলোচনা করছি, এরপরে গাদা ফর্ম আসবে, সেই গাদা ফর্মগুলো আমরা একের ভাগ তৈরি করবো এবং মুছতে হবে। তাহলে আমি ফার্স্ট হচ্ছে কি আইডিয়াল ফর্ম অফ এ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার। সেকেন্ড ফর্ম হচ্ছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান স্কয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে আলফা বা বিটা, ব্যাসার্ধ হচ্ছে একক।
থার্ড হচ্ছে জেনারেল ফর্ম হবে সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 3 করে 0, যেখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস x, অর্থাৎ মাইনাস হাফ ইন্টু x হবে বা মাইনাস হাফ ইন্টু y হবে। আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার কেন্দ্রের ভুজ তার বর্গ প্লাস কেন্দ্রের কোণ তার বর্গ মাইনাস রুট ওভার। এটা থার্ড ফর্ম। আর ফোর্থ ফর্ম হচ্ছে এক্সট্রিম পয়েন্ট হবে ডায়ামিটার যদি দেওয়া থাকে x1, y1 আর x2, y2, তাহলে কি হবে x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 করে 0। ঠিক আছে, এই হচ্ছে আমরা ফান্ডামেন্টাল পড়ালাম। এরপর এর থেকে অনেক ধারা দেবো, আমাদের মুস্তাফা লাভ লাগে। এরপর আমরা একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কি হবে, y অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কি হবে, উভয় অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কি হবে, বুঝেছো? দেখ, তাহলে প্রথমে আমি x অক্ষকে স্পর্শকা বৃত্ত আমি আঁকছি, x অক্ষকে স্পর্শ করে দিই। বুঝতে পারছো? এই যে বৃত্ত x অক্ষকে স্পর্শ করেছে, সেন্টার মনে করো। দেখো এই যে সেন্টার, এইটা x অক্ষকে ছেদ করছে, স্পর্শ করে এই বিন্দু। তাহলে এখন দেখ, এই যে বৃত্তের কেন্দ্র এইটা তো ভুজ, এটা তো কোটি, তাহলে x অক্ষকে স্পর্শ মনে কর এইটা হচ্ছে 0 0 আর এইটা হচ্ছে আলফা কমা 0, তাহলে কেন্দ্র আর এইটা হচ্ছে একক। ঠিক আছে, তাহলে দেখ এইটা ভুজ, কেন্দ্রের ভুজ হচ্ছে আলফা, এটা কোটি, ব্যাসার্ধ হচ্ছে, তাহলে এইটা কি এলো না সেকেন্ড ফর্ম আছে না? তাহলে দেখ এটা আলফা, এটা বিটা, এটা ব্যাসার্ধ। তাহলে বৃত্ত যদি x অক্ষকে আলফা কমা 0 বিন্দুতে স্পর্শ করে আর ব্যাসার্ধ একক হয়, তাহলে বৃত্তের সমীকরণ 5 নম্বর হচ্ছে, লিখব বৃত্তটি x অক্ষকে আলফা কমা 0 বিন্দুতে স্পর্শ করে, ব্যাসার্ধ একক হলে উহার ইকুয়েশন। দেখ, তাহলে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার, কি করলাম ফর্মুলাটা, আর সমীকরণটি কি হবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান a স্কয়ার। দেখ তাকে এখানে তাকে দেখ, বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করবে তাহলে কেন্দ্রের কোটি ব্যাসার্ধ সমান, মনে রাখতে হবে এইভাবে, x অক্ষকে স্পর্শ করলে লিখবে কেন্দ্রের যে কোটি হবে সে ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তাহলে এই হিসেবে আমি 6 নাম্বারটা করছি না, বৃত্তটি y অক্ষকে 0, বিটা বিন্দুতে স্পর্শ করলে আর ব্যাসার্ধ একক হলে সমীকরণ কি আছে, তাহলে কি হবে দেখো, এখানে কি হবে একই নিয়ম, এটা স্পর্শ করবে, এটা থাকবে না। তাহলে এখন দেখ কি হবে, y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের যে ভুজ সে ব্যাসার্ধ সমান, তাহলে কি হবে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার। বুঝেছিস? উল্টোটা মনে রাখতে হবে, এটা সারা জীবন মনে রাখতে হবে, নাহলে ক্লাস 12 একটা অঙ্ক পারবি না। এগুলোর জন্য যে কত ক্লাস 12 অঙ্ক বাদ যাবে জানেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে সব লাগে, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন 4 নাম্বার থাকবে, এইগুলি মুখস্থ থাকলে তবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে পারবে, না করতে পারবে। তাহলে দেখ, যদি x অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের যে কোটি, এইটি মনে রাখার পদ্ধতি, কেন্দ্রের কোটি ব্যাসার্ধ সমান। যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধ সমান। ঠিক আছে, এরপর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, দেখ এরপর যদি এরকম হয় উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, এই তাহলে এটা তো কি হবে
ঠিক হলো না ফিগারটা, এইটাও তো এ হয়ে যাবে রে, হবে না? এই তো ব্যাসার্ধ, এই তো ব্যাসার্ধ, তাহলে এই আলফাটা তখন আর থাকবে না, তখন এটা হয়ে যাবে a,0 আর এইটা হয়ে যাবে 0,a। ঠিক আছে, তাহলে উভয় অক্ষ যদি স্পর্শ করে তাহলে উভয় বৃত্তটি উভয় অক্ষ স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে ইকুয়েশন তাহলে কি হবে, এইটি আলফা নেবে তো, তাহলে কি হবে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার। কত হচ্ছে? তাহলে তিনটে ফর্ম দেখো, মোট কত হলো? 7টা হলো। সবগুলো মুখস্থ রাখতে হবে, এমন একটা নাই যেটা তুমি বাদ দিতে পারবে। তাহলে কি হলো, বৃত্তটা যদি x অক্ষ স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি হবে ব্যাসার্ধ সমান, তাহলে x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার সমান স্কয়ার। বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধ সমান, তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান এসব। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আলফার জায়গায় এ বসবে, বিটার জায়গায় বসবে, তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার সমান স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি বুঝতে পারবে জায়গা নাই, এবার মুছে দিচ্ছি জায়গা না, আমি করতে পারবো না। এইটা পাচ্ছে তো, এই পাচ্ছে, এই পাচ্ছে তো, আপনার হাতটা আসছে আসছে না এখানটা, ওখানে আর নেই, ও এটা তো আসছে বলি, ওখানে আর নেই। তুই বলি সব আসছে, এবার ওরা করে দেবো পুরো বোর্ডটাই তো পায়। এবার আমি আর এটা এই মুছে দিলে আর কি পরে বুঝতে পারবো না। এবার সমস্যা হচ্ছে এই যদি মুছে দিই না তাহলে আমি বুঝে দেবো, আমার লিখতে হবে আর পুরো যাবে না, না, ওটা আমি করে দেবো। ওটা না। বেশি না ক্যাচ আপ করতে পারবে। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আমাদের দুটো বৃত্ত আমরা অবস্থান নির্ণয় করব। দুটো বৃত্তের অবস্থান কি হতে হবে দেখো, দুটো বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, তার পরস্পর ছেদ না করতে পারে। অবস্থান দেখো, দুটো বৃত্তের অবস্থান এইটা হতে পারে, হতে পারে, হতে পারে। 4 নাম্বার আর কি অবস্থান হতে পারে দেখো, দুটো বৃত্তের অবস্থান ছেদ করলো না, একটা মাত্র বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ স্পর্শ করলো, দুটো বিন্দু ছেদ করেছে আর স্পর্শ করেছে। আর কিছু অবস্থান হবে কি, হতে পারে একটা, কি বল, এক কেন্দ্র বৃত্তে যাও। তাহলে দুটো বৃত্ত হচ্ছে না। হ্যাঁ হতে পারে, তাও করতে পারিস, করতেই পারিস। দেখ এটা করবো না কেন বলতে, তখন একটা বাউন্ড থাকছে, কেন্দ্রটা একই হতে হবে। আমি কিন্তু কিছু বলিনি, এটা জেনারেল বৃত্ত, তাই এইটা তুই যেটা বললি এই পরিপ্রেক্ষিতে ভুল, কারণ এই কি হতে হবে কি কন্ডিশনটা কি, পার্টিকুলার কন্ডিশন যে এর যা কেন্দ্র এটা কেন্দ্র হবে, বুঝেছো? সেটা হলো স্পেশাল কেস, তাই এখানে আমরা এটা রাখবো না, এখানে আমরা এটা রাখবো না। এটা রাখলে কি হবে, আমাকে স্পেশাল যে সমস্ত ত্রিভুজগুলো যে সমবাহু ত্রিভুজ করে দিই, দেখবো অঙ্কগুলো এক লাইনে যাবে। কিন্তু আমরা কি করি, আমরা যখন ক্লাস 10 পর্যন্ত জ্যামিতি করছি দেখবে ত্রিভুজ সংক্রান্ত হলেই বিষমবাহু, সেখানে কিন্তু সমদ্বিবাহু সমবাহু সমকোণী কিচ্ছু নেই, জেনারেল ক্ষেত্রে বিষমবাহু ধরে পড়ছি। তাহলে এখানে আমি এই দুটো বৃত্ত আমি বলি নেই কে কার ব্যাসার্ধ কিছু আমি জানি না, যে কোনো দুটো বৃত্ত, তাহলে অবস্থান এই 4 ধরনের হতে পারে। দুটো বৃত্ত কাউকে ছেদ করলো না, কেউ কাউকে এর উত্তর মেরে এর দক্ষিণ হতেই পারে। একটা মাত্র বিন্দু ছেদ করলো অর্থাৎ স্পর্শ করলো, দুটো মাত্র বিন্দু ছেদ করলো আর অন্তঃস্পর্শ করলো। তাহলে আমাদের এখানে চিন্তা ভাবনা করতে হবে। দেখো ধর এর বৃত্তটা সমীকরণ হচ্ছে x² + y²। আমাকে যদি বৃত্তটা পড়াবো 5 ঘন্টা পড়াবো, তা তো শেষ করতে পারবো না, এবার কাটছাট করতে হচ্ছে। তাহলে এই বৃত্তের এত বড় চ্যাপ্টার 5 ঘন্টা যদি আমি কন্টিনিউয়াস বকে যাই তাও শেষ হবে না।
বুঝেছো? তাহলে g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0। এই বৃত্ত x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0। এগুলো ওই জিনিস কাছ থেকে দেখাটা উচিত। এই ভিডিওর ওপারে যে কি দেখতে পাচ্ছি কি বুঝতে আমি জানি না। এখন দেখ এদের যে কেন্দ্র, আমি যেটা বলতে চাইছি এর কেন্দ্র মনে করো C2। আচ্ছা দেখ তো এর ব্যাসার্ধ যদি R1 হয়, এর যদি R2 হয়, তাহলে 1 নম্বর চিত্রের জন্য দেখ C1 C2 দৈর্ঘ্য R1 প্লাস R2 না? বুঝেছো? এই তো R1, এই তো R2। তো C1 থেকে C2 দূরত্ব যদি R1 প্লাস R2 থেকে বেশি হয়ে যায় তাহলে বৃত্তগুলো কোন ছেদ করবে না। বুঝেছো ওটা? এই দেখো এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র C2। তা C1 থেকে C2 দূরত্ব কি না? লাইন সেগমেন্ট অফ C1 C2। লাইন সেগমেন্ট অফ C1 C2 যদি R1 প্লাস R2 থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে? বৃত্তটা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কন্ডিশন 2 নম্বর ক্ষেত্রে দেখো এর কেন্দ্র C1, এর কেন্দ্র C2, এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2। তাহলে C1 C2 লাইন সেগমেন্ট অফ সমান R1 প্লাস R2 হয়, তাহলে কি করবে? বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করবে। বুঝেছো মানে? C1 থেকে C2 যে দূরত্ব, C1 থেকে C2 যে দূরত্ব, সেই দূরত্ব যদি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি সমান হয় তাহলে কি হবে? বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করবে। ঠিক আছে? 3 নম্বর কেস দেখো এর সেন্টার মনে করো এটা, আর এর সেন্টার C2। তাহলে এর তো পুরো বিপরীত। তাহলে C লাইন সেগমেন্ট অফ C1 C2 লেস দেন R1 প্লাস R2 হলে কি করে পরস্পর ছেদ করবে? বুঝেছো? পুরো দেখো এর বিপরীত হচ্ছে। বুঝেছো? C1 থেকে C2 দৈর্ঘ্য এই যে এইটা ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের C1 C2 দৈর্ঘ্যটা এবার R1 প্লাস R2 থেকে ছোট হয় তাহলে কি করবে? পরস্পর ছেদ করবে। আবার দেখো 4 নম্বর কেস C1 C2 দৈর্ঘ্য যদি মডুলাস R1 মাইনাস R2 হয়, কে বড় ছোট জানি না তো, ডিফারেন্স সমান হয় তাহলে কি হবে? কত স্পর্শ করবে? দেখ না বুঝতে পারবে। এইটা মনে কর C1, এইটা মনে কর C2। এটা C1 C2 আর এইটা দেখ R1 যদি হয়, এটা যদি R2 হয়, একটু অনুমান নেই। তা C1 থেকে C2 দৈর্ঘ্য এইটুকু, তাহলে R1 থেকে R2 যে ডিফারেন্স তার সঙ্গে সমান যায় তাহলে কি হবে? বুঝতে পারবে এখান থেকে বুঝতে পারবে এর টাচ পয়েন্ট মনে কর C1 C2। তাহলে এইটা হচ্ছে দেখ R1 আর এটা হচ্ছে R2 তো। তাহলে এখন দেখো আমরা C1 C2 সমান বলতে পারি C1t মাইনাস C2t, পারি না? তো এখান থেকে এর দৈর্ঘ্য থেকে এইটুকু যদি বাদ দিই তাহলে সেটা ছোট। তাহলে C1t মানে কি? R1 মাইনাস R2। হ্যাঁ, কেন বড় দিচ্ছি? যদি এটা R1টা বড় হয় তাহলে R1 মাইনাস R2 পজিটিভ, আর যদি R2টা বড় হয় তাহলে R2 মাইনাস R1টা কি হবে? পজিটিভ হবে। তার জন্য মড দিতে কেন? এটা তো নেগেটিভ হবে না কোনো, তার জন্য কি মড না দাও পুরো ফুল মড লিখে হবে না ভাই। C1 C2 দৈর্ঘ্য কোনো নেগেটিভ হবে না। তাহলে দেখা গেল R2টা বড় R1টা ছোট, তাহলে R1 মাইনাস R2 নেগেটিভ হয়ে যেত, সেই নেগেটিভ রক্ষার জন্য মড দিয়ে দিচ্ছি। বুঝলে? তাহলে এই চারটি কন্ডিশন বুঝেছো? তাহলে যদি C1 C2 দৈর্ঘ্যটা R1 প্লাস R2 থেকে বেশি হয় তাহলে কি ছেদ করবে না। C1 C2 যদি R1 প্লাস R2 সমান সমান হয়ে যায় তাহলে কি বহিঃস্পর্শ করবে। আর C1 C2 যদি R1 প্লাস R2 থেকে ছোট হয় তাহলে কি হবে? ছেদ করবে দুটো বিন্দুতে। আর C1 C2 যদি মড R1 মাইনাস R2 হয় তাহলে অন্তঃস্পর্শ করবে। এই শর্তগুলো সব মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে কি কারেন্ট নাই না? কে বন্ধ দিয়ে দিয়ে সুইচটা? কারেন্ট নাই, শীতকালেও কারেন্ট থাকে, মহরম নাই।
আচ্ছা, এরপরে আমরা দুটো বৃত্ত যদি পরস্পর ছেদ করে, এইগুলো কিন্তু আউট অফ সিলেবাস, তো আমি পড়ে নিচ্ছি, এখানে বহু জায়গায় লাগবে, বুঝেছ? আমরা ইউজ করবো এবং লাগবে, বা যারা জয়েন্ট ফান্ড দেবে তাদেরও লাগবে। দুটো বৃত্ত যদি পরস্পর ছেদ করে তাহলে সাধারণ যা থাকবে, ভালো এরকম ব্যাপারটা। শিল্পাকে দিয়ে আজকের দিনটাই বাইরে গেছে, খেয়ে এদের চর্চা নাই, তো খেতে গেছে, মরণ নাই তোদের, খাওয়াটাই বড় হয়ে গেছে সায়েন্সে। আর সূর্যকে দেখছি কিভাবে আমি পেয়েছি না পাবো, আর নিরঞ্জন স্যার বাপের ক্ষমতা নাই কিছু বলতে পারে, ওর বাবার ক্ষমতা নেই, তোর তো বিএসসি কারো লাগে না, তুই বুঝবি। আর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 = 0 আছে। আর এই বৃত্তটার সমীকরণ মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 = 0 হলো আউট অফ সিলেবাস, কিন্তু দেখবে বহু অঙ্ক লাগবে, ঠিক আছে? এই যে সাধারণ যে এবি, এর সমীকরণ বার করতে হলে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা কাটি দাও, বুঝেছো? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, কেন এটা কি সাধারণ যে তো তার সরলরেখা সমীকরণ, তো তার সরলরেখা সমীকরণ মানে কি ax + by + c = 0 আঁকতে আসতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই উৎকট অবাঞ্ছিত জিনিস ওটা কাটতে হবে, তাহলে কি হয় এর থেকে বাদ দেবে, এর থেকে বাদ দেবে, দুটো কেটে, তাহলে আমি 8 থেকে বাদ দিচ্ছি, তাহলে x স্কয়ার কাটবে, y স্কয়ার কাটবে, তাহলে কি হবে না 2 × g1 - g2 × x, ঠিক আছে? কত প্লাস 2y × f1 - f2 প্লাস c1 - c2 = 0, হ্যাঁ? তাহলে এটাকে এই আকৃতি এলো না, দেখ ax + by + c = 0 আছে না? এই তো এটা জায়গায় বসাচ্ছিস, আচ্ছা এর জায়গায় b বসাচ্ছিস, এই c বসাচ্ছিস, সরল লাগা না? সরল লাগা মানে কি সরলরেখা সমীকরণ, সরলরেখা সরল লাগা তো, তার সরলরেখা সমীকরণ কি হবে ax + by + c = 0, তাহলে সাধারণ যে সমীকরণ বোঝা হবে না, যদি দেয়া থাকে সিলেবাসে বাইরে হোক আর সিলেবাসের মধ্যে হোক করা যাবে। সাধারণ সমীকরণ কি করবে না x স্কয়ার আর y স্কয়ারটা কাটি দেবো, বুঝলে? যদি এমন থাকে ধর এটা 2 দিয়ে গুণ আছে, তা 2 দিয়ে ভাগ করে নিবি, তারপর কাটবে। আমার বক্তব্য x স্কয়ার আর y স্কয়ারটাকে এলিমিনেট করতে হবে যে কোনো ভাবে, তাহলে কি হবে x স্কয়ার আর y স্কয়ার কেটে গেল, তাহলে অবশ্যই সরলরেখা থাকবে, আর সেই সরলরেখাটা কি এই বিছানা কি হতে পারে, ঠিক আছে? সাধারণ যে সমীকরণ এইভাবে বার করতে হবে, অর্থাৎ x স্কয়ার আর y স্কয়ারটাকে টোটালি কাট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর ধর একটা বৃত্ত যদি x অক্ষ দ্বারা ছেদ যায় ধরবে, একটা বৃত্তের সমীকরণ দেবে, সেই সমীকরণ বলবে x অক্ষ দ্বারা ছেদ যায় দৈর্ঘ্য, যদিও আউট অফ সিলেবাস, এখন সিলেবাসটা কমে কমে এমন সব প্রশ্ন করেছে যে এইগুলো এত প্রয়োজনীয় জিনিস অথচ আমরা করাতে পারবো না, বুঝেছো? কিন্তু আমরা অঙ্কগুলো করে করাবো, অঙ্কগুলো কেন করাবো না, কারণ ক্লাস 12 লাগবে আর 11 আমি করলেও কাটবে, কাটার কিছু নাই। তাহলে দেখো x অক্ষ দ্বারা ছেদ যায় দৈর্ঘ্য বলতে এরকম বসে, দেখো তাহলে এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, এইটা হচ্ছে ভারতবর্ষের প্রেসিডেন্ট, এটি প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট যেমন ছোট জগন্নাথ, তখন ভ্যালুয়েশন নেই, শুধু একটা মানে অলঙ্কার ছাড়া কিছু নেই, তেমনি এই 1 নাম্বারটা কোনো কাজ কিছু নেই, ওর কিছু কাজ নেই, জাতীয় এই 2 নাম্বারটা, এই 3 নাম্বারটা জাতীয় 3 নাম্বারটা, 1 নাম্বারটার কোনো ভ্যালুয়েশন নেই, ওটা অলঙ্কার ছাড়া না। মেয়েরা যেমন যদি বুঁচো হয়ে থাকে তাহলেও ঠিক আছে, হিরে গানের পরে প্লাটিনাম পরে যাই পরে সেই অলঙ্কার ছাড়া কিছু নেই, আদর্শ আকৃতি নামেই আদর্শ আকৃতি, ওর যেমন ভারতবর্ষের প্রেসিডেন্টের কোনো ভ্যালুয়েশন নেই, সেরকম হচ্ছে 1 নাম্বারটা কোনো ভ্যালুয়েশন নেই, যাবে 3 নাম্বারটা, ঠিক আছে? এরপর দেখ ধর এই বৃত্তটা x অক্ষ ছেদ করছে a বিন্দুতে, y অক্ষে b বিন্দু, তাহলে এইটা মনে কর আলফা, 0, এটা বিটা, 0, হ্যাঁ? তার মানে
এ যখন এক্স অক্ষকে ছেদ করবে ওয়াই শূন্য হবে তো, এই তো সেহেতু যায় এই এ বির দৈর্ঘ্যটা বার করতে হবে, এই এ বির দৈর্ঘ্যটাই বার করতে হবে, ছেদ এ বি হচ্ছে দেখ ছেদিত যায় এক্স অক্ষের ছেদিত যায়। মনে করো এই বিন্দুটা আলফা পাওয়া ছিল, এই বিন্দুটা বিটা পাওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে মানে বুঝলি এর কোটি শূন্য শূন্য তো, তার মানে এটা সমান করতে হবে ছেদ বিন্দু পাবো কিনা। আমরা কি বলছিলাম যারই ছেদ বিন্দু বার করতে হবে সমাধান করতে হবে, বুঝেছো। তাতে একটা সরলরেখা থাক, দুটো সরলরেখা থাক, একটা সরলরেখা একটা বক্র থাক, যাই থাক তোমার সমাধান করতে হবে। তাহলে সমাধান করতে হবে মানে কি এই যে এক্স অক্ষের সমীকরণ কি গো ওয়াই সমান শূন্য তো, হ্যাঁ এই তো ওয়াই সমান শূন্য বসাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0 হবে না, ক্লিয়ার। ওয়াই শূন্য বসা ছেদ বিন্দু বার করতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 0 প্লাস 2gx প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি হলো এক্স এর দ্বিঘাত সমীকরণ। তা দুটো বীজ হবে তো, একটা বীজ আলফা একটা বীজ বিটা, তাহলে আলফা প্লাস বিটা আলফা বিটা রকি বল এর বীজদ্বয়ের যোগফল কি হবে, মাইনাস বি বাই এখানে কি হবে মাইনাস 2g আর কি হবে 1 আর আলফা বিটা সি বাই 1। ঠিক আছে। তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত এবি তো, তাহলে এ বির দৈর্ঘ্যটা যদি বার করতে যায় তাহলে কি হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার তো, কি রে ভুজদ্বয়ের অন্তত হোল স্কয়ার প্লাস কোটির অন্তত হোল স্কয়ার, তাই না। তাহলে এখন দেখ এইটাকে আমি লিখতেই পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab তো, তাহলে দেখ তোরে আলফা প্লাস বিটার মান পেয়েছি মাইনাস 2g অর্থাৎ 4g স্কয়ার, হ্যাঁ আলফা বিটার মান পেয়েছি মাইনাস 4c। তাহলে এখন দেখ লাইন সেগমেন্ট অফ AB সমান 2√, কি হবে g স্কয়ার মাইনাস c, বুঝলে। তাহলে x অক্ষে ছেদ যায় দৈর্ঘ্য কি হলো 2√, কেন্দ্রের ভুজ তার বর্গ মাইনাস ধ্রুবক ঠিক আছে, বুঝলে 2√, g স্কয়ার মাইনাস c তো, যেটা মানে কি কেন্দ্রের যে ভুজ মাইনাস c তো তার বর্গ মাইনাস ধ্রুবক, বুঝলে। AB হলো x অক্ষের ছেদিত জায়ের দৈর্ঘ্য। এরপর আর করছি না, সিমিলারলি দেখো যদি y অক্ষে ছেদ জায়ের দৈর্ঘ্য বলি এরকম করে টানি তাহলে y অক্ষের ছেদিত জায় তাহলে কি হবে y অক্ষ মানে দেখো x অক্ষ জি বসছে, তাহলে y অক্ষ মানে সেফ বসবে, ঠিক আছে। তাহলে x অক্ষে ছেদ যায় হচ্ছে 2√, g স্কয়ার মাইনাস c, কারণ ভুজের সঙ্গে মনে হয় মিলে এটা না, x মানে ভুজ তো, তাহলে কেন্দ্রের যে ভুজ জি তো মাইনাস জি, আর y অক্ষে ছেদ যায় হবে 2√, f স্কয়ার মাইনাস c হয়ে বার করা যাবে, ঠিক আছে। এইগুলো আউট অফ সিলেবাস কিন্তু আমরা ইউজ করব প্রতি জায়গায়, পেলে ইউজ করব, অত ঝামেলা যাবে না, ঠিক আছে, নাম্বার কেউ কাটবে না। তাহলে x অক্ষে ছেদ জায়গা হচ্ছে 2√, g স্কয়ার মাইনাস c, y অক্ষে ছেদ জায়গা হচ্ছে 2√, f স্কয়ার মাইনাস c, ঠিক আছে। এরপর দেখো দুটো বৃত্তের সমীকরণ বইয়ে পাবে না কিন্তু ভিডিও ভালো পড়বে, 1.5 ঘন্টা বেরিয়ে গেছে। আচ্ছা দেখো খুলাবে তো, হ্যাঁ আচ্ছা দুটো বৃত্তের ছেদ বিন্দু বৃত্তের সমীকরণ, দুটো সরলরেখা দেখো দুটো সরলরেখার ছেদ বিন্দু নামে একটা সরলরেখা এরকম তো, পরিষ্কার থাকবে। তাহলে এই সরলরেখার সমীকরণ দিয়ে দেবে, এটা দেওয়া থাকবে, এটা বার করতে হবে কি না একটা প্লাস কেন্দ্র করতে তো, এর সব ক্ষেত্রে সত্য। একটা বৃত্ত একটা সরলরেখা তার ছেদ বিন্দু সরলরেখা কি হবে একটা প্লাস কেন্দ্র করতে হবে, সরলরেখাও বক্রও দেখা দরকার নেই, বুঝেছো। তাহলে কি হবে দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে একটা প্লাস কেন্দ্র করতে হবে। সবার ক্ষেত্রে একটা সরলরেখা একটা বক্র, তার বক্রের ছেদ বিন্দু বক্রের সঙ্গে কি হবে
যে কোনো একটা প্লাস কে ইনটু করতাম। তাহলে আমাদের দেখো এখানে যদি এরকম হয়, এই বৃত্ত আর এই বৃত্ত, এই ছেদ বিন্দু বৃত্তটা আমরা আঁকছি। দেখতে পাচ্ছ? তাহলে এখন তুমি আগে দেখো এই বৃত্তের সমীকরণ ধরো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 = 0। আর এই বৃত্তের সমীকরণ দেওয়া ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 = 0। এদের ছেদ বিন্দু বলতে এই একটা বিন্দু একটা বিন্দু, এই বিন্দু আমি যে কোনো বৃত্তের সঙ্গে কি হবে, এইটা প্লাস কেন্দ্রটা, এইটা প্লাস কেন্দ্রটা, যেমন আমরা করছি দেখো, অবশ্যই করেছি। তাহলে এর সমীকরণ দেওয়া আছে L1, এটা একটু দেয় L1 = 0 দেওয়া আছে, L2 = 0। হ্যাঁ, তাহলে এর সমীকরণটা কি হয়, একটা প্লাস কেন্দ্র অপরটা, অর্থাৎ L1 + k * L2 = 0, অথবা L2 + k * L1 = 0। এটা সর্বত্র। এটা দুটো বক্র থাক, একটা বক্র একটা সরলরেখা থাক, বুঝেছো? দেখার দরকার না, একটা প্লাস কেন্দ্র। ছেদ বিন্দুগামী যে কোনো বক্রের সমীকরণ মানে একটা প্লাস কেন্দ্র। ছেদ বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ মানে একটা প্লাস কেন্দ্র। সারা জীবন মনে রাখতে হবে, বুঝেছো? এমনকি যখন তোমার ক্লাস 12 পড়বে, 3 ডাইমেনশন করবে, তখনও তাই। এটাতে এক্স ওয়াই এর ক্ষেত্রে যখন এক্স ওয়াই জেড দিয়ে করবে তখনও দেবে তাই, যে ছেদ বিন্দুগামী যে কোনো বক্রের সমীকরণ যে কোনো সরলরেখার সমীকরণ মানে একটা প্লাস কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তাহলে এইটা প্লাস কেন্দ্রটা অথবা এইটা প্লাস কেন্দ্রটা। ঠিক আছে? এরপর আমরা করব 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে হবে। 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে হবে। আমি বললাম 3 নাম্বারটাই মেন। এই চ্যাপ্টারটা যা করবে 3 নাম্বারটা, ওই একের কোনো কাজ নেই, 2 তো লাগেই না। যা কিছু করবে 3 নাম্বারটা। ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের দেখো এই যে বৃত্তটা 3টে বিন্দু দেওয়া আছে, তার একটা দেওয়া আছে x1, y1, একটা দেওয়া আছে x2, y2, আর একটা বিন্দু দেওয়া আছে x3, y2। এই 3 বিন্দু বৃত্তের সমীকরণ বার করতে হবে, যেটা চ্যাপ্টার মেইন। যতগুলো অঙ্ক হবে 100 মধ্যে 90টা অঙ্ক এই 3 বিন্দু বৃত্তের সমীকরণ। 100টা অঙ্কের মধ্যে 90টা অঙ্ক এই 3 বিন্দু। বুঝেছো? তাহলে 3 বিন্দু বৃত্তের সমীকরণ বার করতে হবে। এর জন্য কি করতে হবে না, প্রথমেই ধরে নিতে হবে বৃত্তের সমীকরণ এটা 3 নাম্বার। এই বৃত্তটা এই বিন্দুগামী সিদ্ধ করবে, এই বৃত্তটা এই বিন্দুগামী সিদ্ধ করবে, এই বৃত্তটা এই বিন্দুগামী সিদ্ধ করবে। তাহলে কি হলো, আমরা দেখতে পাচ্ছ 3টা অজ্ঞাত রাশি এখানে জি এফ সি, তার 3টি ইকুয়েশন দরকার দেওয়া আছে। তাহলে কি হবে, প্রথমেই বৃত্তের সমীকরণ ধরে নেব কি না, x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো এই বৃত্তটা এই বিন্দু আমি সিদ্ধ করে নিচ্ছি। তাহলে x এর জায়গায় x1, y এর জায়গায় বসাও। তাহলে কি হবে না, x1² + y1² + 2gx1 + 2fy1 + c = 0। এই বৃত্তটা এই বিন্দু হবে সিদ্ধ হবে। তাহলে x2² + y2² + 2gx2 + 2fy2 + c = 0। এই বৃত্তটা এই বিন্দু হবে। তাহলে কি হবে না, x3² + y3² + 2gx3 + 2fy3 + c = 0। হ্যাঁ, এই যে 3টি ইকুয়েশন পেলে, এই 3টি ইকুয়েশন সমাধান করতে হবে, করে জি এফ সি এর মান করতে হবে। তাহলে কি শুনবে কি করে সমাধান করবে, এর জন্য করবে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 থেকে 2 বাদ দেবে, 1 নাম্বার - 2 নাম্বার করবে। তাহলে দেখো এইগুলো এইরকম একটা আকৃতি আসবে, সরি AG + BF + C = একটা আসবে। 1 নাম্বার 2 নাম্বার দিলে এরকম একটা আকৃতি আসবে, বুঝেছো? কারণ x1² + y² সংখ্যা হবে তখন 2² + 3² না, তাহলে হয়ে যেত। আর এটা 3² + 5² মানে 34 হয়ে যেত। তাহলে বিয়োগ করলে দেখবে এরকম যোগ করতে হবে, বুঝেছো? এই নাম্বার থেকে নাম্বার দেবে, বাদ দিয়ে দেবে, এরকম সংখ্যা আসবে। কি আসবে জানো দরকার। এরপর দেখো 2 নাম্বার
-3 নাম্বার করবে। তাহলে এই রেজাল্ট বাদলে এখানে দেখতে পাবে a ডট g প্লাস b ডট f প্লাস c ডট ইকুয়াল টু 0। বুঝেছো? এরকম সমীকরণ আছে। এখন এই দুটো বর্গগুলো সব সমাধান করো। তাহলে g বাই g ডট বাই 1 বাই, তাহলে সমাধান করলে g আর f এর মান পেয়ে যাবে। সরি, ভুল করে দিয়েছি। তাহলে g এর মানটা পাবো, f এর মানটা পাবো। সেই মানটার মধ্যে যে কোনো এক জায়গায় হয় 1 2 3 এর মধ্যে যে কোনো বসে দাও, সেই মানটা পেয়ে যাবে। বুঝেছো? এর বিকল্প কিছু হবে না। তাহলে প্রথমেই করতে হবে 3 নম্বর সমীকরণ ধরে নিতে হবে। 3 বিন্দুময় বৃত্ত মানে ধরি বৃত্তটির সমীকরণ হচ্ছে x², যেমন আমরা করি ধরো বীজগণিত সমীকরণ তৈরি করি। ধরি আমের সংখ্যা x আর কাঁঠালের সংখ্যা y, x আর y দেখি ইকুয়েশন তৈরি করি, দুটো ইকুয়েশন করি, সমাধান করি, তাহলে x সমান পেয়ে যায়। ঠিক এখানেও তাই, অন্য কোনো ভাবে হবে না। আগে বৃত্তের সমীকরণ ধরে নিতে হবে। ধরি বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তটা এই বিন্দুগামী সিদ্ধ করাবে, এই বৃত্তটা বি বিন্দুগামী সিদ্ধ করাবে, এই বৃত্তটা সি বিন্দু। তিনটি ইকুয়েশন হলে তিনটি ইকুয়েশন থাকবে, 1 থেকে 2 বাদ দিলে এই ইকুয়েশন পাবে, 2 থেকে 3 বাদ দেবে এই ইকুয়েশন পাবে। এই দুটো সমান করে g বাই f বাই সমান 1 বাই বর্গমূল সাহায্য করবে। বুঝেছো? আমি অন্য কোনো করতে পারবো না, অপনয়ন করলে কেটে ছেড়ে দেবো। সুতরাং বর্গমূল ছাড়া কিছু হবে না। g বাই সমান f বাই সমান 1 বাই, এখান থেকে g আর f এর মানটা পেলে সেই g আর f এর মানটা তিনটি ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা বসে দাও, তো সেই মানটা পেয়ে যাবে। তাহলে g পেলাম, f পেলাম, c পেলাম, তাহলে বৃত্ত সব পেয়ে গেলাম তো। বুঝেছো? বৃত্ত সমীকরণ পেয়ে যাবো। তাহলে 3 বিন্দুময় বৃত্ত সমীকরণ তোমাকে অবশ্যই এই মেথডে করতে হবে। আর একটা আইআইটি মেথড আছে, আইআইটি মেথডটা দু একজন যদি খুব পারফরমেন্স ভালো দেখাতে পারো, তাহলে আইআইটি মেথড দেখাবো, ওখানে সমাধান করতে হবে। এখানে সমাধান করতে হচ্ছে, সেখানে সমাধান করার কিছু নাই, একেবারে ডাইরেক্ট এসে এবং খুব তাড়াতাড়ি আসবে। যদি খুব ভালো পারফরমেন্স দেখাতে পারো তখন দেখাও, তাহলে দেখো। আচ্ছা, সেইটা আমার মেথড শিখে গেলাম, আসলে এইগুলো করতে চাই না, একদম একদম করতে চাই না। এরপরে আমাদের তুমি মনে করছো না আচ্ছা, এরপরে আর একটা পার্ট পড়াবো, পড়ে মোটামুটি বন্ধ করবো। যে অঙ্ক করাতে করতে আবার বেশ কিছু থিওরি বাড়বে, যেগুলো এখন বোঝানো যাবে। এখন বোঝা গেলে ফালতু বোঝানো যাবে, কিছু বোঝানো যাবে না। আমরা এইগুলো সমস্তগুলো করবো। ভিডিওটা ভালো করে পড়বে, 2-3 বার করে ভিডিওটা পড়বে, পড়ার পর তারপরে ছাড়বে। আর যেগুলো এইগুলো টুকছে এগুলো ভালো করে মুখস্থ করবে। এগুলো যে বলে টুকে গেছি এগুলো নিখুঁত করে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, পারবো না। ওই জন্য মুছে নেই, 7টা পাঠ কি আমি রেখে দিয়েছি, বাকিগুলো ভিডিওটা বারবার পড়বে। পড়ার পর তোমরা 4 দিন ছুটি পাচ্ছ, পড়ার পর উদাহরণগুলো পড়বে। বুঝেছো? উদাহরণগুলো পড়ে তোমার করতে হবে, তাহলে অঙ্কগুলো করার সুবিধা হবে, তাড়াতাড়ি শেষ হবে। যদি তোমরা এইভাবে করে আসতে পারো, তাহলে আমাদের মোটামুটি 1 মাসে এই 4 চ্যাপ্টার শেষ করবো, 1 মাসে 4 চ্যাপ্টার শেষ হবে। আর যদি বলো না আমার উপর ডিপেন্ড করে, তুই যদি 2টো অঙ্ক করাস আমি 2টো করবো, হ্যাঁ, তুই যদি আড্ডা মারিস আড্ডা মারবো, তাহলে কিন্তু 2 মাসও শেষ হবে না, ডিসেম্বরের মধ্যে পুরো শেষ হয়ে যাবে। ডিসেম্বরটা আজকে শেষ, তোমরা আগামী শনিবারে অবশ্যই প্রত্যেকে বেতন নিয়ে আসবে। বুঝেছো? কানে কামড়ে বলতে হবে যে ভিডিও হোয়াটসঅ্যাপে না পাঠাতে হয়, অবশ্যই বেতন নিয়ে আসবে। বেতনের কথা কালকে ওদের বলে দিচ্ছি, তোমাদের বলে দিলাম, ওই নিজে নিয়ে না হয়। আর তোমরা এই ভিডিওটা বারবার পর 2-3 বার করে পড়বে, আজকে যে পড়বে 2-3 বার করে পড়বে। পড়ার পর তারপরে এইগুলোকে ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করার পর উদাহরণগুলো পড়বে, উদাহরণগুলো ভালো করে পড়বে। উদাহরণগুলো পড়ার পর আসবে, দেখবে অঙ্কগুলো করতে চড়াচড় অঙ্ক হবে, চড়াচড় বোঝানো যাবে। আর বাকি যে থিওরিগুলো লাগবে সেগুলো আমাকে পরে অঙ্ক করাতে পারতে বোঝাতে হবে, বেশি লাগবে না, 2-3 দিন পড়াতে হবে। এখন আমাদের কিছু প্যারামেট্রিক সমীকরণ জানতে হবে। প্যারামেট্রিক ইকুয়েশন, এই প্যারামেট্রিক ইকুয়েশন দেখো 2 প্রকারের হয়, এর হবে এর হবে, এর নয়। প্যারামেট্রিক ইকুয়েশন হবে 1 নম্বর আর 2 নম্বর। প্যারামেট্রিক ইকুয়েশনটা হবে 1 নম্বর আর 2 নম্বর, 3 নম্বর কোনো প্যারামেট্রিক ইকুয়েশন হয়।
দেখো 1 নম্বর ইকুয়েশন দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। প্যারামেট্রিক ইকুয়েশন দেখি না, আমরা দেখো এর উপর যদি কোনো একটা পয়েন্ট ধরতে যায় তাহলে x y ধরতে হবে। দেখ দুটো অজ্ঞাত রাশি, একটা x একটা y। যদি আমরা এই দুটো অজ্ঞাত রাশির বদলে একটা অজ্ঞাত রাশি প্রকাশ করতে পারি তাহলে যেটা হবে সেটা প্যারামেট্রিক ইকুয়েশন হবে। দেখ এখানে টাকা x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়াল টু a sin থিটা। বসা তো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সিদ্ধ হচ্ছে। দেখ তাহলে a স্কয়ারটা যে কমন নিস তাহলে cos স্কয়ার থিটা যুক্ত sin স্কয়ার থিটা, হ্যাঁ সমান a স্কয়ার হচ্ছে। মানে তাহলে দেখ x সমান a cos থিটা আর y সমান a sin থিটা। এই থিটা হচ্ছে একটা চলক, a কনস্ট্যান্ট, মানে এই বৃত্ত দেওয়া যেত। তাহলে যখন আমি এখানে লিখবো তখন কি হবে পয়েন্টটা a cos থিটা কমা a sin থিটা। কত চল হলো? দেখ একটা চলে গেল, ঠিক আছে বুঝেছো? তাহলে প্যারামেট্রিক স্থানাঙ্কের সুবিধা কি না, একাধিক চলক থাকবে না, একটা চলে যাবে। তাহলে a cos থিটা কমা a sin থিটা এইটা হলো প্যারামেট্রিক স্থানাঙ্ক, আর x সমান a cos থিটা আর y সমান a sin থিটা এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। বুঝতে হবে? তাহলে x সমান a cos থিটা করে এইটা আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দেখি না, এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে x সমান a cos থিটা আর y সমান a sin থিটা। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, তোমরা পড়েছো ক্লাস 10 এ x ইকুয়াল টু at স্কয়ার আর y সমান 2at হলে থিটা কাটাও, তাহলে y স্কয়ার সমান 4x এর সমান দেখো টেস্ট পেপার আইছি এখন কাছে নিয়ে না, এখন তো পাকিস্তানে কাজ চা হচ্ছে। সুতরাং মেয়ের যেমন ড্রেস ছোট ছোট আর নাই তেমনি সিলেবাস কমাতে দেখাচ্ছে আর কিচ্ছু রাখছে না। সুতরাং এই যে একটু বুঝতে পারছো এখন পড়ালেখা মানে সেই মানে ভেগাস আসা কিছু না। তাহলে এখানে কি হচ্ছে x সমান a স্কয়ার y সমান 2 এটা করে আমরা করেছিলাম, এটা y স্কয়ার সমান কি করেছিলাম 4a স্কয়ার t স্কয়ার। তাহলে 4a ইনটু a স্কয়ার, তো a স্কয়ার x বসাও তো y সমান 4x। তাহলে এইটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক সংখ্যা, এটা y সমান 4x পড়ে তোমরা, এটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক সংখ্যা। দেখেন চলো বলতে কি ঠিক বুঝেছো? তাহলে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন পেলাম। এবার দেখো এর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, এর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস লিখে হবে x, y অর্থাৎ a cos থিটা, a sin থিটা, যেখানে থিটাটা কি বলা হয় প্যারামিটার। থিটাটা কি বলা হয় প্যারামিটার, ঠিক আছে? তাহলে x সমান a cos থিটা, y সমান a sin থিটা, আর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হচ্ছে a cos থিটা, a sin থিটা, যেখানে থিটা হচ্ছে প্যারামিটার। এখানে পয়েন্ট ধরলে x, y ধরতে হবে, অর্থাৎ দুটো চলরাশি ধরতে হবে। কিন্তু দুটো চলরাশির দুটো ইকুয়েশন দরকার, সেটাকে আমি যদি একটা চলরাশিতে প্রকাশ করতে পারি তাহলে একটা ইকুয়েশন হয়ে যাবে, বুঝেছো? তার জন্য এর প্যারামেট্রিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, a sin থিটা, প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে x সমান a cos থিটা, y সমান a sin থিটা, ঠিক আছে? এক নম্বর দেব, ভালো করে মুখস্থ করবে। আচ্ছা এরপরে 3 নম্বরটা আছে, দেখো এই 2 নম্বরটা x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান স্কয়ার। তো দেখ তো এটাকে এই আকৃতি আসছে না 1 নম্বরটা আসলে আছে তো? তাহলে আমি কি পেলাম x সমান a cos থিটা পেলাম, হ্যাঁ, আর y সমান a sin থিটা পেলাম। তো এই মত পেলাম তো। আচ্ছা x কাকে ধরে তুমি x মাইনাস আলফাটাকে ধরে, হ্যাঁ, y কাকে ধরেছো তুমি y মাইনাস বিটাটাকে। তাহলে x ইকুয়াল টু আলফা প্লাস a cos থিটা আর y ইকুয়াল টু বিটা প্লাস a sin থিটা। তাহলে দেখতে পাচ্ছ এর প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে x সমান আলফা প্লাস a cos থিটা আর y সমান বিটা প্লাস a sin থিটা। এইটা গেল প্যারামেট্রিক ইকুয়েশন, বুঝেছো? কি হবে ওই একই থাকবে,
এই cos θ এর সাথে থাকবে, x থেকে যদি বাদ যায় সেটা যোগ হয়ে যাবে, x থেকে আলফা বাদ গেছে তো আলফা যোগ হয়েছে, y থেকে বিটা বাদ গেছে বিটা যোগ হয়েছে, বুঝেছো? তাহলে এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে x সমান আলফা প্লাস a cos θ, y সমান বিটা প্লাস a sin θ। আর প্যারামেট্রিক স্থানাঙ্কটা কি হবে না আলফা প্লাস a cos θ কমা বিটা প্লাস a sin θ হয়ে গেল প্যারামেট্রিক স্থানাঙ্ক। ঠিক আছে, এরপর আমরা শিখব যে একটা বিন্দুর অবস্থান একটা বৃত্ত সাপেক্ষে কি হবে, বুঝেছো? এইগুলো দেখবে আউট অফ সিলেবাস, কিন্তু অঙ্ক তো সবসময় লাগবে, বুঝেছো? এই এমন একটা জ্ঞানাকল যে সেই আমাদের গ্রামে একজনকে বলতো ময়দামুখ, সে জানে, সে আমাকে বলছে আচ্ছা নাম করে বাকি বুঝেছো? আমি জানি বাকি বলছি, কিন্তু আমি তোকে বলি তোকে আমি নাম করেছি, আমি ময়দামুখ বলতে পারি, আমার মুখটা ময়দায় ভর্তি হয়ে গেছে, বুঝেছো? ইয়াং ছেলে, হ্যাঁ সায়েন্সে পড়েছে, জায়গার নাম ফাম করছি না, তাকে যদি ময়দামুখ বলে রেখে আসবে। আমি তাকেই বলছি কিন্তু এরকম হচ্ছে সিলেবাসটা ছিল যে আমি জানি আমার লাগবে, কিন্তু আমি তোমাকে বলবো না সিলেবাসের মধ্যে আছে, তাহলে মুশকিল। সিলেবাসের মধ্যে বলবে এই এত বড় সিলেবাস, আর এদিকে 3 নাম্বার কি 4 নাম্বার কি 5 নাম্বার, তখন ঝগড়া বলবে। জানি যে ওগুলো লাগবে আমার, আমি ওইটাই উদ্দেশ্য করতে চাইছি, তুই এটা বল তাহলে হবে না। তাহলে এখানে গেছে সিলেবাসের মধ্যে এগুলো লাগবে, কিন্তু দেখাচ্ছে না আমি তো ওই সময় বলি নেবো, তোমার নাম করছি কি বলেছি তো মুখস্থ করা, তো বলিনি এই জিনিসটা আছে। এখানে দেখো আমাদের একটা চোখ একটা বিন্দু, ধরো এই যে বৃত্ত আছে, এটা আদর্শ আকৃতি মানে এটা রাগ করবে, কখন তো ধরে ইউজ করিনি, x স্কয়ার প্লাস y স্কয়ার, একটা পয়েন্ট দেখ 3 জায়গায় অবস্থিত হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। একটা বৃত্ত সাপেক্ষে, বৃত্ত যেহেতু বাউন্ডেড, তো বৃত্ত বাউন্ডেড, তাহলে একটা বিন্দু কি হতে পারে 3 ভাবে হতে পারে, এক বাইরে, উপরে, ভেতরে, বাইরে এটা, ভেতরে এটা, উপরে এটা, ভেতরে এটা। তাহলে আমি জানবো কি করে বিন্দুটার অবস্থান। তাহলে এর জন্যই করবে পয়েন্টটা মনে করো x1, y1, এই পয়েন্ট, এইটাকে 0 করে দেবে, কালকে দেখাইছিলাম, দেখো 0 করে দেবে, বুঝে? এই ডান দিকে শূন্য বসানো, এতে x দেবে x1, y দেবে y বসানো, বসে চিহ্ন বার করো, বুঝেছ? এইভাবে দেখছি হনুমানের মুখটা, হনুমানজি এরকম করেছে, ঠিক সেরকম। এই লেস দেন 0 ভেতরে, ইকুয়াল টু 0 উপরে, গ্রেটার দেন 0 বাইরে, বুঝেছ? এইটি মনে রাখতে সাহায্য, তাহলে কিন্তু তোমার কোনো জায়গায় অসুবিধা হবে না। হনুমানের যে মুখটা দেখে, হনুমানজি তুমি দেখবে মন্দিরে মুখটা বসে গালগুলো খুলে দিয়ে এরকম বসে আছে, বুঝেছো? ওইটা হচ্ছে এখানে দেখো, যদি আমাদের 1 নাম্বার কেস, তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এই বাস আসছে লেস দেন 0, যখনই আসবে লেস দিন, তাহলে p বিন্দুটি p x1, y1 বিন্দুটি ভেতরে অবস্থিত। বয়ে ভয়ে মিলে হবে বাঁ হাতে ভেতরে, বয়ের পরে ভ প ফ ব ভ, বুঝেছ? বাঁ হাতলি ভেতরে, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বার কেস, এটা ভেতরে জন্ম দেখে না মেয়ে দিতে পারে না, এত রাগ ধরে আসছে করলে আসছে ছেলের সঙ্গে মেলামেশা করলাম পিচ্ছে চলে যাবে। আচ্ছা এবার দেখো এটা ভেতরে, এই যদি বসি উপরে হবে, বুঝছো? এটা উপরে ইকুয়াল টু 0, তাহলে কি হবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0, হলে কি হবে p বিন্দুটি উপরে, উপরে মানে বৃত্তের উপরে, বুঝে? 3 নাম্বার কেস দেখ, ডান হাত পেলে, বুঝেছ? x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দেন 0, আরে ওই জন্য দেশটা উচ্চারণ হয়ে যাচ্ছে, p বিন্দুটি বাইরে অবস্থিত। পরে আমার সারা বছরটা পড়ার দরকার নেই, 15 থেকে 20টি মৌসুম,
তেমন করে বসুন। সুতরাং আমার অত করে লাভ গেছে, 15 থেকে 20 বসুন দিন, বসে চলে যাচ্ছে। তাহলে দেখো আসতে এই যে চিহ্ন শেষে নেই, বুঝলে? এই যে ফিগারটা আসছে, দেখো যখন বাঁ হাতটা আসছে তখন কি হচ্ছে ভেতরে ইকুয়াল টু উপরে গ্রেটারটা, ঠিক আছে? এটা বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সূত্র। পরাবৃত্ত পুরোটা বাঁ হাত নেই, বাইরে, উপরে, ভেতরে, বুঝেছো? এটা বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে একই সূত্র, বাঁ হাত নেই, ভেতরে, উপরে, বাইরে। এটা বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে। যখন পরাবৃত্ত হবে পুরো উল্টো, বাঁ হাত নেই, বাইরে, ইকুয়াল টু উপরে, এটা ভেতরে। যাক পরাবৃত্ত প্রথম দেখাবো। এখন আমাদের বৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্তের ক্ষেত্রে একই সূত্র, ঠিক আছে? আজকের মতন এখানে আমাদের ভিডিও বন্ধ হলো। সাবধান করো, কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ।